Assalamualaikum warahmatullah. My dear friends, take my cordial love. I hope you are well. Welcome to my new YouTube channel, Science Academy. So let's start our statistics class. In this class, you will get at least 30 marks. So let's start our class. পরিসংখ্যান যেটা ইংরেজি শব্দ স্ট্যাটিস্টিক্স। তো সেখানে এটা আমার গঠিত হয় তথ্য এবং উপাত্ত দ্বারা। তো প্রথমত আমরা শিখি যে উপাত্ত কি। উপাত্ত কি? পরিসংখ্যানে ব্যবহৃত প্রতিটি সংখ্যাই এক একটি উপাত্ত। পরিসংখ্যানে ব্যবহৃত প্রতিটি সংখ্যাই এক একটা উপাত্ত। এক একটি উপাত্ত। তো এবার আসো আমরা পরবর্তী শিখি যে তথ্য কি। তাইলে তথ্য হইলো একাধিক উপাত্ত নিয়ে গঠিত। একাধিক উপাত্ত মিলে আমার যা তৈরি হয় তাকে তথ্য বলে। একাধিক উপাত্ত নিয়ে আমার কি হয় তথ্য গঠিত হয়, বা যা গঠিত হয় তাকে তথ্য বলে। যা গঠিত হয় তাই তথ্য বা তাকে তথ্য বলে। তাই তথ্য। তো এরপরে আমরা শিখব যে কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা সরি, এই যে তথ্য বা উপাত্ত সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তথ্য বা উপাত্তের প্রকারভেদ। প্রকারভেদ, এটা প্রকারভেদ আমার দুই প্রকার। একটা হলো বিন্যস্ত আর একটা হলো অবিন্যস্ত। বিন্যস্ত আর হলো অবিন্যস্ত। বিন্যস্ত উপাত্ত কিভাবে চিনবো ভাইয়া? দেখো, বিন্যস্ত উপাত্ত আমার এখানে উপাত্তগুলো এলোমেলো ভাবে সাজানো থাকে। এলোমেলো থাকে, এলোমেলো থাকে, এলোমেলো তথ্য। যেমন আমি এখানে বললাম কোন স্কুলের 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 20, 25, 30। আবার বললাম ওই জায়গায় 24, তারপর এখানে বললাম 36, 60 ডট ডট ডট। এই তথ্যগুলো আমার এলোমেলো তথ্য বা অবিন্যস্ত তথ্য। অবিন্যস্ত তথ্য। আচ্ছা সরি, বিন্যস্ত এখানে একটু ভুল হয়েছে। বিন্যস্ত তথ্য আমার সাজানো থাকে, সাজানো উপাত্ত। সাজানো উপাত্ত অর্থাৎ টেবিল দেওয়া থাকে। সাজানো উপাত্ত অথবা টেবিল দেওয়া থাকে। আর অবিন্যস্ত হলো আমার এলোমেলো ভাবে তথ্য থাকে, এলোমেলো তথ্য। তো এলোমেলো তথ্যগুলো যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, এখানে গণিত 10ম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর, ধরো এখানে 20, 30, 70, 80, তারপর 35, 60, এরকম করে আমি মোটামুটি 20 জন দিলাম। তো এই যে এলোমেলো ভাবে, কোনোভাবে সিরিয়ালই নাই, বড় ছোট সাজানো, এটাকেই বলা হয় এলোমেলো তথ্য, যেটা অবিন্যস্ত তথ্য। তো এখন আমরা শিখবো অবিন্যস্ত উপাত্তের আমরা গড়, মধ্যক এবং পরিপূরক, যেটা আসলে আমার কেন্দ্রীয় প্রবণতার অংশ। তাহলে আমরা আগে কেন্দ্রীয় প্রবণতাটা শিখি। কেন্দ্রীয় প্রবণতা, এইটা ক নাম্বার প্রশ্নে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় প্রবণতা আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। উপাত্ত সমূহকে কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হওয়াকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হওয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ধাবিত হওয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে।
অর্থাৎ আমার যে তথ্যগুলো সাধারণ থাকবে সেই সাধারণ তথ্যগুলোর মাঝে কোন মানগুলো আছে সেগুলোই পরিমাপক হলো আমার কেন্দ্রীয় প্রবণতা। সেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো তিনটি। এক নম্বর হলো গড়, দুই নম্বর হইলো আমার মধ্যক, আর তিন নম্বর হইলো আমার প্রচুরক। তো এখানে আমাদের গড়ের যে সূত্র, সেই সূত্র হলো উপাত্তগুলোর যোগফল ভাগ হলো মোট উপাত্তের সংখ্যা। মোট উপাত্তের সংখ্যা। তো মধ্যকের জন্য আবার এখানে আমার দুটো সূত্র আছে, সেটা হলো মধ্যকের জন্য তো এখানে প্রথম সূত্র হলো n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ হইবে আমার 2। এটা কখন? এটা n জোড় হলে। তো এনটা কি ভাইয়া? দেখো n হলো মনে করো উপাত্তের সংখ্যা। কয়টা উপাত্ত আছে সেটা হলো n এর মান। তাহলে এনটা কি মূলত? n হলো উপাত্তের সংখ্যা। n সমান উপাত্তের সংখ্যা। আচ্ছা দেখো, মধ্যকে আমরা একটা সূত্র গেল, এবার মধ্যকের আরেকটা সূত্র আছে। মধ্যকের আরেকটা সূত্র হলো n যোগ 1 ভাগ 2 তম পদ। ঠিক আছে ভাইয়া? এটা কখন? এটা হলো n বিজোড় হলে, n সমান বিজোড় হলে। তো এটা কেন? এই জন্য দেখো ভাইয়া, যদি আমরা আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করি, আমার হাতে 5টা আঙ্গুল আছে, তো 5টা আমার কিন্তু বিজোড়, আমার মাঝখানের সংখ্যা কিন্তু এই যে এইটা, যেটাকে বলা হয় মধ্যমা আঙ্গুল। তো এদিক থেকে গুনলে 3 নাম্বার আঙ্গুল, এদিক থেকে গুনলো 3 নাম্বার আঙ্গুল, এজন্য মধ্যক আমরা পাইলাম একটা। বিজোড় হইলে মধ্যক হয় একটা। কিভাবে বের করলাম? এন এর মান যদি আমরা 5 ধরি, 5 যোগ 1 তাহলে কত হইলো? 6। 6 এর 2 দিয়ে ভাগ দিলে কত হইবে? 6 2 দিয়ে ভাগ দিলে হবে 3। এদিক থেকে গুনলে 3 নাম্বার এই নাম্বারের পজিশনে আমার এই মধ্যমা আঙ্গুল, এদিক থেকে গুনলে 3 নাম্বার পজিশনে আমার মধ্যমা আঙ্গুল। তো এই সূত্রটা মূলত এইভাবেই আসছে। আর এই যে সূত্রটা n/2 তম পদ প্লাস n/2 যোগ 1 তম পদ ভাগ 2, এই সূত্রটা আসছে মূলত আবার অন্যভাবে যদি আমরা ধরি, এই যে আমার হাতে 4টা আঙ্গুল, 4টা আঙ্গুল, আমার মাঝে কি কোনটা আছে কেউ বলতে পারবে? আসলে বলা সম্ভব না, কারণ আমার মাঝে এখানে 2টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুল। তো মধ্যক আমরা কিভাবে বের করবো? এই দুইটা যোগ করে দিয়া 2 দিয়ে ভাগ করব। এই জন্য এখানে ওই মূলত একটা হয়েছে আমার এদিক থেকে গুনলে 2 নাম্বার, 2 নাম্বার, আর এদিক থেকে 3 নাম্বার পজিশনে আমার আঙ্গুল, এদিক থেকে গুনলে 2 নাম্বার 3 নাম্বার পজিশন, এদিক থেকে গুনলে 2 নাম্বার এবং 3 নাম্বার পজিশনের আঙ্গুল, অর্থাৎ এই দুইটা যোগ করিয়া 2 দিয়ে ভাগ দিতে হবে। তো এই সূত্রটা আমরা এই মধ্যকে সূত্রটা আমরা সূত্র ছাড়াও করতে পারবো এবং সূত্র দিয়েও করতে পারবো। তো আমরা প্র্যাকটিসের সময় তুমি বুঝতে পারবা তোমরা। আচ্ছা, তো আসো, আমাদের আসলে এই যে উপাত্তগুলা আমার এইগুলো হলো অবিন্যস্ত উপাত্তের। এটা হলো টাইপ 1 T1। এটা কি? অবিন্যস্ত উপাত্তের। তো এবার আসো আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি রিলেটেড। দশম শ্রেণীর 20 জন, আচ্ছা আমি এখানে 10 জন ধরি, 10 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর। তো দেখো, দশম শ্রেণী আমি এখানে 10 জন নাম্বার আমি আন্দাজে দেই। ধরো এখানে কেউ পাইছে 60, কেউ পাইছে 70, কেউ পাইলো 40, আবার 35, আবার কেউ পাইলো মনে করো এখানে 66, কেউ পাইলো 70, কেউ পাইলো 80, কেউ পাইলো 75, কেউ পাইলো 88, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আবার মনে করলাম কেউ পাইছে আবার এখানে মনে করো
54। তো এরকম 10টা দিতে পারে, 20টা দিতে পারে, 30টা দিতে পারে। তো তোমাদের বোঝার সুবিধার্থে এবং কম সময় খরচ করার জন্য আমি মূলত এখানে 10টা শিক্ষার্থী দিয়ে বুঝাইতেছি। তোমরা এই 10টা তথ্য দিয়ে যদি বোঝো, আশা করি তোমরা 20, 30, 40 যাই দেব তোমরা সেটা পারবা। তো এবার আসো, এটাতে আমরা গড় নির্ণয় করবো। গড় সমান সমান কি কি ছিল ভাইয়া সূত্র? গড় হলো উপাত্তগুলোর যোগফল বা মোট উপাত্তের সংখ্যা। তাহলে আমরা সেই সূত্র আগে নিয়ে লিখে নেব। উপাত্তগুলোর যোগফল বা হলো মোট উপাত্তের সংখ্যা। মোট উপাত্তের সংখ্যা। আচ্ছা, তো এবার আসো, আমাদের উপাত্তগুলো যোগ করতে হবে। এই সবগুলা কি করতে হবে? আমার একটা একটা উঠাবো আর যোগ করবো। 60 যোগ 70 যোগ 40 যোগ 35 যোগ 66 যোগ 70 যোগ 80 যোগ কত 75 যোগ 88 যোগ 54। তো আমার এগুলো সব উঠাইলাম, ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। তাহলে তোমরা ক্যালকুলেটরে ব্র্যাকেট সহ যদি উঠাও একসাথে, তোমরা একসাথে অ্যান্সার পাবা। এটাতে ভাগ দিব মোট উপাত্তের সংখ্যা। মোট উপাত্ত কয়জন? এই যদি বলে 10 জন শিক্ষার্থী, তাহলে উপাত্ত অবশ্যই 10টা আমার থাকবে। যদি বলে 20 জন শিক্ষার্থী, উপাত্তের সংখ্যা কত হবে? তাহলে অবশ্যই 20। 40 জন বলে, উপাত্তের সংখ্যা অবশ্যই কত? 40। তো এখানে দেখো আমার উপাত্তের সংখ্যা কত হবে? 10। তো তোমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে একসাথে করো, সবগুলো যোগ দিয়ে উঠাবা ব্র্যাকেট সহ, ভাগ 10 দাও, তোমরা একসাথে এখানে কি পাবা? অ্যান্সার পেয়ে যাবা। এবার আসো 2 নাম্বার। 2 নাম্বার হলো আমার মধ্যক নির্ণয় করবো আমরা। তো এখন মধ্যক কথা হলো, মধ্যক আমরা কিভাবে নির্ণয় করতে সেটা বুঝতে হবে। আমরা যখন কোনো বিয়ে অনুষ্ঠানে অথবা কোথাও বেড়াইতে যাই, তখন আমরা কি করি? অবশ্যই সাজগোজ করে যাই। ঠিক তদ্রূপ মধ্যক করতে গেলে আমার অবশ্যই উপাত্তগুলোকে সাজাতে হবে। তো সাজানো আবার 2 প্রকার, একটা হলো ছোট থেকে বড়, আর একটা হলো বড় থেকে ছোট। তো আমরা কিভাবে সাজাবো সেটা হলো আমাদের নিজেদের ইচ্ছা। আমরা কেউ ছোট থেকে বড় সাজাইবে, কেউ বড় থেকে ছোট সাজাইবে। তো আমি এখানে তোমাদের, যেহেতু মানুষ স্বাভাবিকভাবে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, সেহেতু আমরা এখানে সবগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাবো, যেটার নাম হলো ঊর্ধ্বক্রম, অর্থাৎ আস্তে আস্তে মানগুলো উপরের দিকে উঠবে। তো উপাত্তগুলোকে কি করবো আমরা? তাহলে ঊর্ধ্বক্রম, ছোট হাতে বড়, ছোট হাতে বড় সাজিয়ে বা সাজাই। তো যেটার নাম হলো ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম। আচ্ছা, তো এই উপাত্তগুলো আমরা সাজাই। তো এইগুলা কিভাবে সাজাবো? এটার জন্য আবার আমরা একটা টেকনিক অবলম্বন করব। কি টেকনিক? দেখো, সেটা হলো আমরা সাইডে একটু রাফ করব, অথবা অন্য কোনো একটা পৃষ্ঠা নিয়ে আমরা সেই পৃষ্ঠার উপরে রাফ করব। এখানে ছোট সংখ্যাটা আগে খুঁজবো। ছোট সংখ্যা কত? সবচেয়ে ছোট সংখ্যা এখানে, সবচেয়ে ছোট সংখ্যা 35। তাহলে আমরা এখানে শুরু করবো আমরা 35 থেকে। 35 থেকে ধরো আমি এখানে নিলাম 45, এই এক ঘর, এই ঘরে লিখবো। যত 35 থেকে 45 যা আছে সব আমরা এই ঘরে লিখবো। তারপরে 46 থেকে ধরো 50 আমরা যা আছে সব এই ঘরে লিখবো। তারপর কত, সরি 50 না, এখানে 55। তারপর এখানে কত, 56 থেকে আমার এখানে কত 65 পর্যন্ত এই ঘরে লিখবো। তারপর কত 65, 66 থেকে কত 75 আমার এই ঘরে লিখবো। তাহলে বাকি যেটা বাকি ধরো 76 থেকে এই যে বাকি আমার কত সর্বোচ্চ কত 88, সেই 88 আমি এই ঘরে লিখলাম। 10-10 করে বাড়াই নিতে পারো, অথবা 20-20 করে বাড়াই নিলা, অথবা চাইলে তুমি এখানে 5-5 করেও বাড়াই নিতে পারো। তো এইটা হলো তোমাদের নিজস্ব ব্যাপার। এখন আমরা দেখবো 60 আছে কোন ঘরে। প্রথম উপাত্ত আমার হলো 60। 60 আছে আমার কোন ঘরে? দেখো ভাইয়া এখানে এই যে এই ঘরে 60, 56 থেকে 65। 70 আছে কোন ঘরে? 70 হলো আমার কোন ঘরে? এই যে এই ঘরে 66 থেকে কত, এখানে আমার 75, 66 থেকে 75। আচ্ছা, তো তারপর 40 আছে কোন ঘরে? 40 আমার এই যে প্রথম ঘরে, 35 থেকে 45। 35 কোন ঘরে? 35 আমার প্রথম ঘরে। তারপর আসে 66 কোন ঘরে? 66 হলো আমার এই যে এই ঘরে। 70 কোন ঘরে? 70 হলো আমার এই ঘরে। তারপর আসে 80 কোন ঘরে? 80 হলো আমার 80 হলো এই যে ঘরে, 76 থেকে 88, তেমন আমার এই ঘরে। তারপর 75 কোন ঘরে? 75 আবার এই যে এই ঘরে, আমার এই যে 75 লেখা, এই 75। তারপর কত 88, 88 আমার কোন ঘরে হলো বলো? 88 হলো আমার এই ঘরে।
তারপর হলো 54 কোন করে পড়ে ভাইয়া, দেখো 54 আমার এখানে 55 46 থেকে 55, তার মানে 54 আমার কিন্তু এই ঘরে। আমার উপাত্ত গুলো শেষ। 10টা উপাত্ত হইলে অল্পের মধ্যে দিয়ে দেবে, 20টা উপাত্ত হইলে একটু সময় বেশি লাগবে। তো এবার আমরা এগুলো সাজাবো কিভাবে, যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাবো, সেহেতু আমরা কি করব, এই দিক থেকে একটা একটা ঘর উঠাবো। তো এই ঘরের মধ্যে সবচেয়ে ছোট কে 35, আমরা তাহলে প্রথম নেব কত 35, তারপর কত 40, এই 40, তারপর কত 54, আচ্ছা তারপর কত 60, তারপরের ঘরে আছে কত, দেখো এখানে ভাইয়া, এখানে সবচেয়ে ছোট কেটা 60, তারপর কত 2টা 70 75, এই 60, তারপর 2টা 70 75, সরি 60 না 66, এটা হলো 66, 2টা 70 75, 66, 2টা 70, 2টা 70, তারপর কত একটা 75, আচ্ছা তারপর কত 80 88, 80 এই 88। আচ্ছা দেখো ভাইয়া, এইভাবে সাজাইতে পারলে খুব সহজে তুমি সাজাইতে পারবা। আর যদি তুমি মনে করো না এখান থেকে তুমি একটা একটা তুলে নিয়ে সাজাবা, 10টা উপাত্ত বেলা তুমি পারবা ঠিক আছে, কিন্তু 20টা 30টা যখন উপাত্ত দেবে তখন সেটা আসলে বিশাল কঠিন হয়ে যাবে। তখন তুমি 35 ধরে লাগছো, তখন আবার তুমি সামনে খুঁজে দেখবা যে আবার তুমি যে আরো একটা ছোট সংখ্যা আছে, তখন আবার মনে করো আবার তুমি এরকম করতে গেলে দেখা যাবে 35 তুমি আবার গুঁজে ফেলাইছো, এইরকম ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই পদ্ধতি যদি তুমি সাজাও, কোনো প্রকারে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এবার আসো আমাদের মধ্যক নির্ণয়ের জন্য আমি বলছি আগে সাজাই দিবে, আমরা সাজাইলাম। তো এবার আসো আমরা বলবো এবার উপাত্তর সংখ্যা অনুযায়ী আমরা এখানে সূত্র দিই। উপাত্ত কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা উপাত্ত। তো আমরা লিখবো এখানে উপাত্তের সংখ্যা n সমান সমান, উপাত্তের সংখ্যা n সমান সমান কত, এখানে 10। তাহলে এবার আসো মধ্যকের সূত্র কি হবে ভাইয়া, এটা যেহেতু জোড় সংখ্যা, যা কি জোড়, তো জোড়ের সূত্র কি হবে, সুতরাং মধ্যক সমান সমান আমি এখানে করি, মধ্যক সমান সমান n/2 তম পদ, n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, পদ ভাগ হবে কত এখানে 2। তো আমরা এবার মানগুলো বসাই দেই। আচ্ছা, তো আমি এখানে এই সাইডে মানগুলো বসাই দেই। আমার এখানে সমান সমান মানে মধ্যক সমান সমান, তাহলে কি হলো n/2 তম, তাহলে n এর মান কত, আমার n এর মান কিন্তু 10, n এর মান কত, এই যে 10 বসাইলাম, ভাগ হলো 2, এই যে n এর মান কত বসাইলাম 10, এই যে n/2 না, তাহলে আমার n এর মান কত বসাইলাম 10, 10 ভাগ 2 তম পদ, তম পদ, তারপর আছে কি যোগ দিলাম যোগ, তারপর আছে কি n/2 প্লাস 1, তাহলে n এর মান কত আমার 10 ভাগ 2 যোগ 1 তম পদ, ভাগ হবে কত 2। এবার আসো এটা যদি আমরা কাটাকাটি করি খুব ভালো, আর যারা কাটাকাটিও না করতে পারবা তারা অবশ্যই ভাগ করে নেবা ক্যালকুলেটর দিয়ে, 10 ভাগ 2 মানে কত হয় 5, তাহলে এখানে কত হয় 5 তম পদ যোগ, এইখানে আবার ওই যে 10 ভাগ 2 ক্যালকুলেটর দিয়ে করবা, 5 হবে 5 যোগ 1, তাহলে কত হবে এখানে 6 তম পদ, 6 তম পদ, ভাগ হবে কত এখানে, ভাগ হবে আমার 2। তো এবার আসো 5 তম পদ আমরা এদিক থেকে গুনবো কত, আর 6 তম পদ গুনবো 1 2 3 4 5, এলো 5 তম পদ, আর এই হলো আমার 6 তম পদ। তাহলে এই দুইটা পদ আমরা কি এখানে নিব, 5 তম পদ কত, এই যে 66, 66, এই যোগ এই দিলাম, 6 তম পদ কত, 6 তম পদ হলো আমার 70, আচ্ছা আমরা এখানে দিলাম 70, ভাগ হবে কত এখানে 2। তো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কত হবে, 0 যোগ 6 6, 6 7 কত 13, ভাগ দাও 2, তাহলে কত আসে, আসলে 6 2 12, 6 1 16, 8 2 16, এটাই আমার উত্তর। ঠিক আছে ভাইয়া, এখন বলতে পারো ভাইয়া এই সূত্র তো অনেক বড়, তাহলে কি আমরা এটা কিন্তু করার কোনো অন্য কোনো টেকনিক বা ওয়ে নাই। তো এইটা কি গেলো, দেখো সূত্র ছাড়াও তুমি করতে পারবা। তখন আমার কি এখানে উপাত্তের সংখ্যা যেহেতু জোড়, তাহলে আমরা এই 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 5, তাহলে আমরা এদিক থেকে গুনবো 5 নাম্বার পদ কত, আর এদিক থেকে গুনবো 5 নাম্বার পদ কত, এদিক থেকে গুনলে 5 নাম্বার পদ হবে আমার ও, আর এদিক থেকে গুনলে 5 নাম্বার পদ হবে কি আমার এই যে 66। তাহলে আমরা কি করব, এই দুটো সংখ্যা যোগ করব, 66 যোগ 70 ভাগ হলো 2, তাহলে 136 ভাগ 2, তাহলে কত হবে 68 কিন্তু আমার উত্তর হবে।
বুঝতে পারছো? যারা সূত্র মনে না রাখতে পারবা তারা এই প্রসেসে অবলম্বন করবা, যে আমার এইখানে এর মান কত 10, 10টা আমরা কি করবো 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হয় 5। তাহলে এদিক থেকে গুনলে 5 নাম্বার পদ কটা 1 2 3 4 5 66, আর এদিক থেকে গুনলে 5 নাম্বার পদ কটা 1 2 3 4 5 70। তাহলে এই দুইটা কি করবে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, যেটা আমি আগেই তোমাদের আঙ্গুল দিয়ে বুঝেছিলাম যে আমার যখন 4টা আঙ্গুল হইবে তখন মাঝে আসলে খুঁজে পাওয়া যাবে না, মাঝে পড়বে 2টা। এই 2টা আঙ্গুল কি করতে হবে যোগ করে, এই যে 2টা আঙ্গুল আমার যোগ করে কি করতে হবে ভাগ করতে হবে 2 দিয়া। তো এই দুই কাজটাই আমরা এখানে করছি, মাঝে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমরা এখন পরের রীতি চলে যাই, পরিসর, সরি পরিসর তো না, প্রচুরক। তো উপাত্তগুলো আমরা এখন প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয়, তো প্রচুরক নির্ণয় আমরা কিভাবে করব? প্রচুরক নির্ণয় হলো এই উপাত্তগুলোর মধ্যে যে বেশিবার থাকবে সেই হলো আমার প্রচুরক। তো আমি যদি খেয়াল করি এই উপাত্তগুলোর মধ্যে আমার বেশিবার কি আছে, আমার বেশিবার কিন্তু দেখো একটু খুঁজে পাইতে হবে, কষ্ট করে, কিছু করার নাই। তো এখানে আমার দেখো 70 উপাত্তটা আমার কিন্তু এখানে 2বার আছে, আর কেউ কি আছে 60, 60 আর নাই, 40, 40 কিন্তু আর নাই, 66 আর নাই, 80 আর নাই, 75 আর নাই, 88 নাই, 54 নাই। তাহলে যেহেতু এখানে প্রচুরক মানে কি যে প্রচুরবার আছে, তাহলে এখানে আমার প্রচুরবার আছে কিনা অবশ্যই 70, কারণ ও 2বার আছে, বাকি সবাই কি একবার আছে। তো এখানে আমার বলতে হইবে উপাত্তগুলোর মধ্যে, উপাত্তগুলোর মধ্যে 70 সংখ্যাটি, 70 সংখ্যাটি সর্বাধিক, সর্বাধিক 2বার আছে। সুতরাং নির্ণয় প্রচুরক, নির্ণয় প্রচুরক সমান হবে 70। এখন বলতে পারো যদি কেউই বেশিবার না থাকে, ধরো 70 নাই, এখানে একটা আছে 90, তখন কি সবাই আলাদা আলাদা সবাই একবার করে আছে, তখন আমরা বলবো উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটি একাধিকবার নেই, অর্থাৎ উপাত্তের মধ্যে কোনো প্রচুরক নেই। আমরা এটা লিখবো উপাত্তগুলোর মধ্যে কোন সংখ্যাটি একাধিকবার নেই। ঠিক আছে, এই যে সর্বাধিক 2বারের জন্য আমরা কি লিখবো একাধিকবার নেই, তারপর লিখবো নির্ণয় কোনো প্রচুরক নেই, উপাত্তগুলোতে কোনো প্রচুরক নেই। আবার যদি মনে করো এখানে 70 2বার, 80ও 2বার আসছে, তাহলে 88 জায়গায় 80 হয়ে গেল, তাহলে 70ও 2বার আসছে, 80ও 2বার আসছে, তখন প্রচুরক কি হবে? তখন বলবো উপাত্তগুলোর মধ্যে 70 ও 80 সংখ্যাদ্বয় সর্বাধিক 2বার করে আছে, সুতরাং নির্ণয় প্রচুরক 70 ও 80। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি প্রচুরক সংক্রান্ত এই বিষয়গুলো তোমাদের কোনো সমস্যা হবে না। তো এবার আসো, এই গেল আমার অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা শিখবো অবিন্যস্তকে বিন্যস্ত করে আমার যে উপাত্তগুলো, যেটা হলো আমার টাইপ 2, টাইপ 2 সেটা কি অবিন্যস্তকে বিন্যস্ত করে, অবিন্যস্তকে বিন্যস্ত করে। তো করে অবিন্যস্ত বিন্যস্ত করতে গেলে আমার কিভাবে করব? প্রথমে 1 নাম্বার কাজ হলো আমার পরিসর বের করা, পরিসর। 2 নাম্বার ধাপ হলো শ্রেণী সংখ্যা বের করা, তারপর 3 নাম্বার যেটা সেটা হলো গণসংখ্যা নিবেশন সারণী, সেটা চাইতে পারে। তবে আমার অবিন্যস্তকে যদি বিন্যস্ত করতে হয়, অর্থাৎ টেবিল তৈরি করতে বলতে পারে সারণী হতে মধ্যক তৈরি করো, সারণী হতে গড় নির্ণয় করো, সারণী হতে প্রচুরক নির্ণয় করো, এই যে সারণী হতে যে জিনিসটা বলবে, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে হ্যাঁ আমরা কি করব? এই 2টা মান অবশ্যই আগে বের করে লাগবে। বুঝতে পারছো? যাই চাপ না কেন আমার এই 2টা ধাপ পার করতে হবে। আমরা যেমন গেমে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম আছে, লেভেল 1 না খেলে তো লেভেল 2 আনলক হইবে না, লেভেল 2 না খেলে তো লেভেল 3 আনলক হইবে না। ঠিক তদ্রূপ 1 এবং 2 করার পরে আমরা বাকিগুলো করতে পারবো, অর্থাৎ আমরা বিন্যস্ত করতে পারবো। তো খেয়াল করো, তো পরেরটা আমার যেটা সেটা হলো গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি, নিবেশন সারণী। 4 নাম্বার যে কাজ সেটা হলো আমার
4 নম্বর হলো সারণী হতে গড়, সাধারণ গড় অথবা গাণিতিক গড়, যেটাই বলুক আমার সূত্র একটা, এটা কি সামেশন এ পাই এক্স আই না কইবে এন। এটা হলো সামেশন, যার কাজ হলো সমষ্টি করা, ইংরেজি শব্দ সাম অর্থ কি যোগ করা। কারে কারে যোগ করবে, এ পাই এক্স আই গুণ করার পরে যা হইবে সেটা আমরা যোগ করব। তো এবার আসো পরের যে ধাপ, সেটা হলো সংক্ষিপ্ত গড়। সারণী হতে সংক্ষিপ্ত গড় অথবা সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। সারণী হতে সংক্ষিপ্ত গড় অথবা সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় নির্ণয় করো। তো 6 নাম্বার ধাপ হইলো আমার মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয়। 7 নাম্বার ধাপ হইলো আমার প্রচুরক নির্ণয়। তো এই যে আমরা প্রথম দুটো ধাপ করলে আমরা যে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে পারবো, অর্থাৎ টেবিল তৈরি করতে পারবো। সেই টেবিল থেকে তৈরি করার পরেই মানে এইখান থেকে আমার মূলত বিন্যস্ত উপাত্ত হয়। তার মানে এটা কিন্তু আমার টাইপ 3 বলা চলে। এটা কি বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, উপাত্ত যেটা আসলে টেবিল দেওয়া থাকে। কি দেওয়া থাকে, টেবিল দেওয়া থাকে, প্রশ্নে টেবিল দেওয়া থাকে। অনেকে এটা নিয়ে কনফিউশন থাকে, এই জন্য আমি কনফিউশনটা আর কি দূর করে দিলাম, যে কোনটা বিন্যস্ত উপাত্ত কোনটা অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্তের বেলা কোন সূত্রে যাব, অবিন্যস্ত উপাত্তের বেলা কোন সূত্রে যাব। তো আমি অবিন্যস্ত উপাত্তের আমি সূত্র দিছি, এখন বিন্যস্ত উপাত্তের সূত্রগুলো আমরা একটু দেখি। তো এইখানে বিন্যস্ত উপাত্তের আগে পরিসর নির্ণয় সূত্র দেই আমরা। পরিসর নির্ণয় সূত্র হলো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যোগ 1। আর শ্রেণী সংখ্যা এইটা আসতে হলে অবশ্যই পরিসর করতে হইবে, কারণ শ্রেণী সংখ্যা সূত্র হইলো আবার পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর ভাগ হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি অথবা হ্যাঁ এটাকে আমরা শ্রেণী ব্যবধানও বলতে পারি। যেটাই দেবে প্রশ্ন আমরা সেটা ইউজ করবো, শ্রেণী ব্যবধান। তো প্রশ্ন বলেই দিবে যে শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যক্তি 10 ধরে, এরকম বলে দেবে, আমরা তখন এই যে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান মান 5 10 যেটা বলবো সেটা ধরবো। আর পরিসর যেটা আমরা আগে থেকেই বের করতে দিই ভাবি। তো এবার গণসংখ্যা নির্বাচন সারণী, এটা আসলে কোনো সূত্র নাই, তবে এই গণসংখ্যা নির্বাচন সারণী বলতে বোঝায় তোমার এই যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো থেকে গণসংখ্যার মানগুলো বের করা। সেটা কিভাবে বের করব, সেটা অবশ্যই এইগুলো থেকে টেলি বের করতে হবে, কারণ গণসংখ্যা বের করার আগে আমার টেলির ধাপ পার করতে হবে। টেলি যত গণসংখ্যা আমার তত হবে। এবার আসো সারণী হতে গড়, সাধারণ গড়, গাণিতিক গড়, যেটা সূত্র আমার একটাই, সামেশন এ বাই এক্স আই ভাগ হলো এন। তোমরা কোনো কনফিউশন রাখবা না, যেটাই আসুক, সারণী হতে গড় আসুক, সাধারণ গড় আসুক, গাণিতিক গড় আসুক, তোমরা এই সূত্রই ইউজ করবা। আর সারণী হতে সংক্ষিপ্ত গড় অথবা সংক্ষিপ্ত গড়ের সূত্র, সেটার সূত্র কি, এ প্লাস সামেশন এ পাই ইউআই, সামেশন এ পাই ইউআই ভাগ হইবে এন ইনটু হইবে এইচ। আচ্ছা, এবার মধ্যকের সূত্র দেখি। মধ্যকের সূত্র এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণ হইবে এইচ ভাগ এফ এম। আর প্রতিরকের সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। আমরা এখানে একটা ব্র্যাকেট দেই যেন আমাদের হিসাব নিকাশটা সুবিধা হয়, এই কারণে একসাথে ক্যালকুলেশন করতে সুবিধা হওয়ার জন্য আমি এখানে ব্র্যাকেটটা দিলাম। এবার আসো এইগুলা আমার কি চলকগুলো একটু চিনতে হবে, এই যে এইগুলা যে ব্যবহার করা হয়েছে এগুলা প্রত্যেকে কি চলক, এই চলকগুলা না চিনলে আমরা মানগুলা বের করতে একটু কষ্ট হবে। চলকগুলো তোমরা চিনে নেবা। তো দেখো চলকগুলো আমি একটু লিখি। তো প্রথমে হইলো এ, ওই যে আমার যে ছিল না, আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি। এ পাই, এ পাইটা কি, এ পাইটা হলো গণসংখ্যা। মূলত এ পাই দিয়ে কি বুঝাইছে, গণসংখ্যা, গণসংখ্যা। তারপর হলো এক্স আই দিয়ে কি বুঝাইছে, এক্স আই দিয়ে বুঝাই হলো মধ্যমান, মধ্যমান। তারপর কি আছে এখানে নিচে আছে এন, তাহলে এন হলো কি আমার, এন হলো মূলত মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। তারপর আসো আমাদের এখানে আছে কি এ আছে, তো এ হলো কি আমার
যে ঘরে বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমান। তাহলে আমরা সেটাই লিখি, যে ঘরে বিচ্যুতি শূন্য, বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমান, সেই ঘরের মধ্যমান। তো এরপরে আসো, এপাই তো গেল ইউআই। ইউআইটা কি? ইউআইটা হলো আমার বিচ্যুতি। ইউআই কি? বিচ্যুতি। তারপরে আসো, আমার আছে কি এন, তো এন, হ্যাঁ মোট গণসংখ্যাটা লিখলাম। এইচ হলো শ্রেণী ব্যবধান, এইচ হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান একই কথা, শ্রেণী ব্যবধান। ওই যে গ্রাম ভাষার একটা কথা আছে না, লাউ আর কদু, আসলে যদি একই জিনিস, হয়তো নাম দিলে ভিন্ন, এইখানেও একই কাহিনী। তো এবার আসো পরের দিতে যাই। এল, এল কি? এল হইলো আমার নিম্ন সীমা, এল কি? আমার নিম্ন সীমা। মধ্যক যখন বের করবো তখন মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যখন পূর্ণক বের করবো তখন পূর্ণক শ্রেণীর নিম্ন সীমা। আর এন তো গেল এফ সি, এই পরিচয় গেছে, রয়েছে এফ সি আর এফ এম। এফ সি কি? এফ সি হলো মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা। আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ এম হলো আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বাকি রইল কি? আমার বাকি হলো এফ ওয়ান আর হলো এফ টু। আচ্ছা, তো এফ ওয়ানটা কি? আমরা এটা লেখা নেই। এফ ওয়ান, আচ্ছা এটা আমি লিখলাম না। এফ ওয়ান হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। আর এফ টু, এফ টুটা কি? এফ টু হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা, তো দেখো আমরা এখন এই অবিন্যস্তকে বিন্যস্ত করে, অথবা বিন্যস্ত উপাত্ত, এটা একটু ছিল কি আমার বিন্যস্ত উপাত্ত ছিল, কিন্তু বিন্যস্ত যেটা আসলে টেবিল দেয়া থাকে, বিন্যস্ত বা টেবিল দেয়া থাকে, টেবিল দেয়া থাকলে, ঠিক আছে। তো আমরা এই মানগুলো এখন আমরা কি করব? বের করব। একটা প্রশ্ন তৈরি, যেমন এই যে আমার একটা অবিন্যস্ত উপাত্ত আছে, সেটারে আমরা কি করবো? এই সবগুলা মান বের করবো, ঠিক আছে ভাইয়া? দেখো, আশা করি যদি এইটা তোমরা বোঝো ছোটটা দিয়া, তাহলে তোমরা বড়গুলাও নিজেরাই পারবা। আচ্ছা, তো আমি এখানে পরিসর, শ্রেণী সংখ্যা, আচ্ছা এই মানগুলাই, তাহলে এই প্রশ্ন থেকে আমি এই মানগুলা বের করবো, ঠিক আছে। তো এখন আসো আমি এখানে মানগুলা বের করি। তো আমি এখানে প্রশ্নগুলাকে আমি নাম্বার দিয়ে করি। তো 1 নাম্বার প্রশ্ন আমার, ধরো ওই যে বললাম কি, আহ পরিসর নির্ণয়, পরিসর নির্ণয়। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো শ্রেণী সংখ্যা নির্ণয়। তো পরিসর নির্ণয় করো, এইরকম আমি চাইলাম। 2 নাম্বার হলো শ্রেণী সংখ্যা নির্ণয় করো, শ্রেণী ব্যবধান 10 ধরি, শ্রেণী সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো শ্রেণী ব্যবধান 10 ধরি, শ্রেণী ব্যবধান 10 ধরে। তো তারপরে প্রশ্ন দেখো, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হলো তোমার ওই যে সারণী, গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, গণসংখ্যা নির্বাচন সারণী, নির্বাচন সারণী তৈরি করো, তৈরি করো। তো আগে আমরা এই 3টা করি, কারণ আমার এখানে জায়গা স্বল্প, তো তাই আমরা আগে 3টা করি, তারপর আবার বাকি যে 4টা 5টা ছিল আমরা সেই কটা করবো। তো পরিসরের সূত্র কি? পরিসর সমান সমান সর্বোচ্চ মান মানে সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, নিম্ন মান। আবার কত হবে?
যোগ হইবে 1। তো সর্বোচ্চ মান কত? আমার এখানে অল্প উপাত্ত এবং খুঁজে পাওয়া সহজ হইবে, আর তোমাদের বেশি উপাত্ত হলে একটু কষ্ট হইলেও খুঁজে বের করতে হইবে। তো এখানে সর্বোচ্চ মান কত? আমার সর্বোচ্চ মান কিন্তু আমি এই যে পাইলাম 88। কত? 88। মানে সর্বনিম্ন মান কত? আমার সর্বনিম্ন মান কিন্তু এখানে এই যে 35। তো 35 আবার যোগ কত? এখানে যোগ হইবে 1। তো এইটা তোমরা ক্যালকুলেটর এইরকম উঠাইলে আনসারটা পাই যাবা। তো আমি এখানে যেহেতু ব্র্যাকেটের কাজ আগে, তো আমরা ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। 5 এর কত? লাট হইবে 3। তারপর হলো 3 এর কত? লাট হইবে 5 যোগ 1। তাহলে কত এখানে আমার? 54। তাহলে 1 নম্বর পরিসর। 2 নম্বর হইলো আমার শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যার সূত্র কি? শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। উপরে কি? পরিসর, নিচে হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। ঠিক আছে? তো পরিসরের মান আমরা কত পেয়েছি? পরিসরের মান আমরা 54 পেয়েছি না? তাই সেই 54 দিলাম। আর শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে? শ্রেণী ব্যবধান 10 ধরতে বলছে। আমরা 10 দিয়ে ভাগ দিলাম। 10 দিয়ে ভাগ দিলে কত? 5.4। তো এখন এখানে একটা কথা বলে রাখি যে এই যে আমার শ্রেণী সংখ্যা মূলত কয়টা ছক নেব আমি? কয়টা এরকম আণবিকভাবে কয়টা ছক নেব? আমার ছক লাগবে কয়টা? 5টা পূর্ণ সংখ্যা লাগবে এবং পয়েন্ট 4 আছে না? পয়েন্ট যদি 0.001 ও থাকে, মানে এই সোজা কথা পয়েন্ট সামথিং থাকলে আমরা এক বাড়াই নিব। তাহলে এখানে কয়টা নেব? আমরা এখানে 6 ঘর নেব। সব সময় এক বাড়াই নেব। তাহলে আমার কয়টা ঘর লাগবে? 6টা ঘর লাগবে। এই যে গণসংখ্যা নির্বিশেষে যখন সারণী আমরা তৈরি করব, তখন আমরা এরকম 6টা ঘর নেব। এবার আসো আমরা গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করি। 3 নাম্বার প্রশ্ন, গণসংখ্যা নির্বাচন সারণী। তাহলে আমি এটা ইকুয়াল না দিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তো আমরা এরকম কটা ঘর নেব জানো? আমার 6টা ঘর, এবং নাম লেখার জন্য একটা আর মোট লেখার জন্য একটা। তা মোট কটা ঘর হইবে? মোট আমার 8টা ঘর হইবে। 1 1 2 3 4 5 6 7, এই হলো আমার 8টা ঘর। ঠিক আছে? 8টা ঘর আমার হইলো। তো আমরা কি কি নেব? আচ্ছা, সেটা হলো এখন হলো কথা। প্রশ্ন এখানে যে আমরা কি কি নেব? গণসংখ্যা নির্বাচন সারণী যে আমরা তৈরি করতেছি, আমার কি কি লাগবে? তো আমরা মনে রাখবো, সহজে মনে রাখবো যে একটা মানুষ বা একটা প্রাণী বেঁচে থাকার জন্য দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দরকার। সেটা হলো কি? এক হলো তার বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং খাদ্য। দুইটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো এইখানেও আমাদের একটু মনে রাখবা এইসব করে যে আমরা এই পরিসংখ্যানে টেবিল যাই করি না কেন, টেবিলে অবশ্যই আমার শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা থাকবেই। শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা কি থাকবেই। তো এবার আসো আমরা তাহলে প্রথম ঘরটাতে কি হবে? অবশ্যই প্রথম ঘর সবসময় শ্রেণীবৃত্তি। প্রথম ঘর সবসময় কি হবে? শ্রেণীবৃত্তি। তো দ্বিতীয় ঘরটা গণসংখ্যা দিলে হইবে, বর্ণ কিছু দেওয়া সমস্যা নাই। তো আমরা এইখানে যেহেতু গণসংখ্যার কোনো মান আমার এখানে দেওয়া নাই, তাহলে আমরা গণসংখ্যা বের করতে গেলে আগে আমার টেলির একটা ঘর বের করতে হবে। কারণ টেলির মান যত হইবে সেটা গুণে গুণে আমরা গণসংখ্যা বের করতে পারবো। তো তাহলে আমরা এখানে টেলি ঘর নেবো হলো আমরা মাঝে। টেলি এই জন্য আমরা কি নেবো? মাঝে নেবো, কারণ টেলি না পেলে তো গণসংখ্যা পাবো না। এই গণসংখ্যা। তো এবার আসো শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলছে? 10 ধরতে বলছে। এখন 10 দিয়ে শ্রেণীব্যাপ্তি ধরবো, শুরুটা করবো কত দিয়ে? এটা একটা প্রশ্ন যে আমরা শুরুটা করবো কত দিয়ে। দেখো এইখানে সবচেয়ে যে ছোট সংখ্যা আছে, আমরা সেই ছোট সংখ্যা থেকেই শুরু করবো। তো সবচেয়ে ছোট সংখ্যা 35। আচ্ছা, দিলাম 35। এই যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলতে বোঝায় কি? কোন একটা থেকে আর একটার পার্থক্য, কোন একটা সারণী থেকে আর একটা সারণীর পার্থক্য। তাহলে এখন এইখানে যে মান আমার এখানে 35 থেকে তাহলে শুরু করিয়া আমার বলতে ব্যবধান 10 দিন হয়। ব্যবধান জন্য কত হয়? 10 হয়। তাহলে ব্যবধান 10 হইতে হয়, তাহলে আমরা মান তো ছোট মান নিয়েছি, তাহলে আস্তে আস্তে বড় মান বড় দিকে যাবো। আর যদি বড় থেকে নাও তাহলে আস্তে ছোট দিকে যাইতে হবে। যাই হোক, তা আমরা ছোট থেকে বড় দিকে যাবো। 35 আমার লইয়া গুনতে হইবে। এই যে 35, ভালো করে খেয়াল করো। 35 লইয়া গুনতে হইবে। 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তাহলে আমার এখানে 35 থেকে কত হইবে? 44। পরেরটা কত হইবে? পরেরটা তো অবশ্যই তাহলে 45 থেকে। কেন? কারণ আমার যদি 44 তুমি এখানে লেখো, ধরো 44 সংখ্যা যদি এখানে আসে, কোনোভাবে যদি আসে, তাহলে 44 তুমি এখানে বসাবা না এখানে বসাবা, তাহলে একটা গন্ডগোল। এই জন্য আমরা এখানে 34 থাকলে এখানে আমরা এক বাড়াই নিব 45 থেকে। তাহলে 45 থেকে আবার গুনি। 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। তাহলে এই যে আমার কত হইবে? এটাই আমার 54। ঠিক আছে?
তারপরটা তাহলে কত বেরো, তো তোমরা স্ট্রাকচার দেখলেই বুঝতে পারতেছো যে আমার 10 করে বাড়তেছে। তাহলে পয়েন্ট হবে কত, 55 থেকে, পয়েন্ট আমার 55 থেকে তাহলে কত হবে, অবশ্যই 64। পয়েন্ট আমার 65 থেকে কত হবে, 74। পয়েন্ট আমার 75 থেকে কত হবে, 84। পয়েন্ট আমার 85 থেকে কত হবে, এখানে 94। হ্যাঁ, তো আমার এখানে সর্বোচ্চ কত আছে, 88। তাহলে আমার 88 কিন্তু এই ঘরের মধ্যেই পড়বে। এটা লিখছি মূলত মোট লেখার জন্য। কি লেখার জন্য, মোট লেখার জন্য। এই জন্য আমরা নিচে ঘরে লিখবো না কিছু। তো এবার আসো টেলি, একটা একটা সংখ্যা ধরবা আর একটা করে খাড়া দাগ দিয়ে দেবা। তো এখানে 60 আছে কোন করে, 60 আছে আমার কিন্তু এই যে 55 থেকে 64 একটা দাগ দিলাম। 70 আছে কোন করে, 70, এই যে দেখো 70 এখানে আমার এই যে ঘরে আছে 65 থেকে 74 এই ঘরে দাগ দিলাম। 40 আছে কোন ঘরে, 40 হলো আমার কোন ঘরে, দেখো এখানে 35 থেকে 44 এই ঘরে অবশ্যই 40। 35 ওই ঘরে। 66 কোন ঘরে, 66 আমার 65 থেকে 74 এই যে এই ঘরে 66। 70 কোন ঘরে, 70 হলো আমার এই যে 65 থেকে 74 এই ঘরে। 80 কোন ঘরে, 80 75 থেকে 84 এই ঘরে। তারপর হলো 75 কোন ঘরে, 75 আমার এই ঘরে। তারপর আসো 88 কোন ঘরে, 88 আমার হলো 85 থেকে 94 এই ঘরে। তারপর কত, 54, 54 কোন ঘরে, 54 হইলো আমার এই যে এই ঘরে। ঠিক আছে। যদি কোনো ঘরে, আচ্ছা আমরা এইগুলা বসাই দিই টেলি। 2 এখানে কত, 2, একটা কাঠি 1, একটা কাঠি 1, তিনটে কাঠি 3, দুইটা কাঠি 2 আর একটা কাঠি হইলে 1। এইরকম করার সময় যখন 4টে হইবে, ধরো এখানে 4টে হইলো, আর পরের বার 5, 5 নাম্বার কাঠি তুমি কিভাবে দেবা, 5 নাম্বার কাঠি তুমি কোনাকুনি দেবা, এই কোনাকুনি দিলে হইবে। আবার অনেকে এই কোনাকুনিও দাও, তবে তুমি এইভাবেই দিও। ঠিক আছে, ক্রিস পদ্ধতিতে এটা দিয়ে দিও, তাইলেই চলবে। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় ছিল এখানে 3টে কাঠি, আমরা এখানে 3টে কাঠি নিলাম। আচ্ছা এবার আসো, এলো আমার গণসংখ্যা নির্বাচন সারণী। তার মানে কি বুঝাইলো, গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করা মানে কি, তোমার গণসংখ্যার মানটা বের করা মূলত। আর গণসংখ্যা মান বের করার জন্য আমার টেলি লাগবে, বুঝতে পারছো। তাহলে এই হলো আমার গেল গণসংখ্যা নির্বাচন সারণী গেল। তো তৃতীয় ধাপ আমার শেষ, 3 নাম্বার। চতুর্থ নাম্বার অঙ্ক হইলো আমার কি বের করো, ধরো এখানে সাধারণ গড়, গাণিতিক গড়, সংক্ষিপ্ত সারণী হতে গড়। তো যেটাই বলুক আমার সেখানে সারণী তৈরি করা লাগবে। সাধারণ, সাধারণ অথবা সারণী হতে, সারণী হতে গড়, সাধারণ গড় অথবা গাণিতিক গড়। গড় নির্ণয়। এখন ধরো এইগুলো তোমার কিছুই চাই নাই। হ্যাঁ, তোমার এইখানে চাইছে কি সারণী হতে গড় নির্ণয় করো। তখন তুমি কিভাবে করবা, তখন তো একটা ঝামেলা। তখনও কিন্তু আমার ওই যে প্রথম ধাপ পরিসর, তারপর হলো কি শ্রেণী সংখ্যা, সেটা তোমার নিতে ধরে নিতে হইবে। তারপর তুমি এখানে সারণী তৈরি করতে পারবা এবং তারপর গড় নির্ণয় করতেও পারবা। যেমন দেখো, তাহলে আমরা প্রথমে পরিসর বের করি। পরিসর সমান সমান কি হবে, সর্বোচ্চ মান 88 বিয়োগ সর্বনিম্ন মান কত 35, যোগ হবে কত 1। তাহলে এখানে কত হয়, এখানে হলো 3, 5 53 যোগ 1 তাহলে কত হয় 54। তারপর কি বের করবো, তারপর শ্রেণী সংখ্যা বের করবো। শ্রেণী সংখ্যা, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, পরিসর ভাগ হলে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত ধরবো, কারণ এখানে তো অঙ্কে তো দেওয়া থাকবে না যে শ্রেণী ব্যবধান 10 ধরো 5 ধরো। যদি না দেওয়া থাকে তখন আমরা নিজেদের ইচ্ছে মতো আমরা নেব শ্রেণী ব্যবধান। তখন আমরা কি নেবো, বেশি বড় সংখ্যা হইলে আমরা এখানে, এইখানে সংখ্যাটা যদি বেশি বড় হয় 50-এর বেশি বড় হয় তখন আমরা 10 নেব। আর এই সংখ্যাটা যদি 50-এর কম বা 40-এর কম, হ্যাঁ, তখন তুমি চাইলে 5 করে নিতে পারো। তো এখন আমরা এখানে 10 নিলাম, শ্রেণী ব্যবধান 10, এখানে লিখে দেবো শ্রেণী ব্যবধান 10 ধরে, যেহেতু প্রশ্নে দেওয়া নাই। শ্রেণী ব্যবধান কত, 10 ধরে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো আমার 5.4। সামনে আমার কয় ঘর, তার মানে আমার এক কিন্তু বাড়াই নিতে হইবে 6 ঘর। এখানে আমরা এখানে ভেরিয়েশন চিহ্ন দেব, মানে পার্ট ভেরিয়েশন তো না, এখানে আমার ইকুয়াল আর কি, সমান সমানের কাছাকাছি 6 ঘর আমার নিতে নেওয়া লাগবে। তো এবার আসো, আমরা কি করব, যেহেতু সারণী হাতে গড় নির্ণয় করবো, তাহলে এখন সারণী তৈরি করা লাগবে। আমার 6 ঘর নেওয়া লাগবে, আমরা এই যে বুঝলাম। সর্বনিম্ন সংখ্যা কত 35, এইখান থেকে শুরু করবো। আচ্ছা নির্বাপদান কত 10। তাহলে এবার আসো আমরা এগুলা সব তৈরি করি। 1, 6টা মানে কি ছিল, শ্রেণী সংখ্যা কয়টা ছিল, শ্রেণী সংখ্যা কিন্তু ছিল আবার 6টা। তারপর হলো আমরা কি করব, নাম লেখার জন্য একটা আর মোট লেখার জন্য একটা, মোট 8টা করবো, 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7,
আর এই হচ্ছে এই আমরা 8টা নিলাম। আচ্ছা, এখন খেয়াল করি, এই যে সাধারণ গড় আমি বলছিলাম কি, আমার এখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা সব সময় লাগবে। তো শ্রেণীব্যক্তি আমি এখানে কটা নেই, শ্রেণীব্যক্তি, ঠিক আছে। তারপর আমি কি দেবো, গণসংখ্যা। এখন কথা হলো, আমার যদি এরকম তথ্য দিয়ে বলে যে সারণী থেকে গড় তৈরি করো, তাহলে আমার তো গণসংখ্যা তো নাই, তো গণসংখ্যা কিভাবে বের করবো? গণসংখ্যা তো না, আবার টেলির গণিত তৈরি কি করতে হবে, এখানে টেলির গণিত তৈরি। বুঝতে পাইয়া? আর যদি বলে যে ওই যে সারণী তুমি খাতে করছো, সেই সারণী হতে গড় নির্ণয় করো, তখন আমরা সেই সারণী আমরা যে আগে করলাম যে সারণী, সেই সারণী যদি আমরা গণসংখ্যা বের করছি, তাহলে আমরা সেই গণসংখ্যার মানটা সরাসরি বসাই দিন, তখন আর টেলি আমার লাগবে না। বুঝতে পারছো? আশা করি সমস্যা নাই। তারপর বললো সমস্যা হলে শ্রেণী টেলি, তাহলে এখানে গণসংখ্যা, গণসংখ্যা আমি বলছিলাম কি, যে সব তৈরি করতে বা টেবিল তৈরি করতে গেলে আমার দুটো করে অবশ্যই লাগবে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তো গণসংখ্যার আমার জানি কি ধরে, দেখো এখানে গণসংখ্যারে আমার কি ধরে, গণসংখ্যা কিন্তু আমার এপাই ধরে, তাহলে আমরা এখানে কি ধরবো, এখানে এটা এলে এপাই, এটা কি আমার এপাই। তো এখন বাকি ঘরে কি হইবে, এটা নিয়ে একটা কনফিউশন, যে বাকি ঘরগুলো তাহলে কি হইবে, ইয়া বাকি ঘর কি আসবে নাকি আসবে না, সেটা আসলে আমার বলে দেবে সূত্র। তাহলে আমরা এবার আসলে সূত্র দেখি। আমার সাধারণ গড়ের সূত্র কি, এটা সাধারণ গড়ের সূত্র কি, যে সমান সমান সাধারণ গড় বা সারণীয়তে গড় সমান সমান কি সূত্র ছিল, সামেশন এ পাই এক্স আই, সামেশন এ পাই এক্স আই বা হলো এন। আচ্ছা দেখো ভাইয়া, এ পাই তো আমরা পাইলাম, কিন্তু এক্স আই দেখি, এক্স আই তো নাই, তাহলে এক্স আইটা কই পাবো, এক্স আই মানে কি মূলত আমার মধ্যমান, এক্স আই কি মধ্যমান, তাহলে আমার মধ্যমানের একটা গড় লাগবে যদি তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করতে চাও, এক্স আই কি মধ্যমান, তাহলে আমরা এখানে মধ্যমান নেই, মধ্যমান, সেটা আমার কি এক্স আই। ঠিক আছে, বলতে পারছো? এখন আবার কথা হইলো, তুমি এক্স আই পাইছো ঠিক আছে, কিন্তু এই যে এ পাই আর এক্স আই যে আছে, এর মাঝখানে কি আছে, একটা গুণ আছে না? অবশ্যই গুণ আছে, এদের মাঝখানে কি আছে, একটা গুণ আছে, তাহলে এদেরকে গুণ করার জন্য আমি আবার একটা ঘর নিব, এ পাই এক্স আই। ঠিক আছে ভাইয়া? তো এখন আসো, এদের আবার কি করতে হবে, এই যে এ পাই এক্স আই যে মানগুলো বের করবা, তাদের আবার কি করতে হবে, সামেশন করতে হবে, সাম করতে হইবে, যোগ করতে হইবে। তাহলে আমরা এটা আমরা নিচে লিখবো যে এখানে তাহলে সামেশন এ পাই এক্স আই, তার মানে কি এগুলো সবাই কি করবো, আমরা যোগ করে দেবো, যোগ। ঠিক আছে, এগুলো সবাই কি করবো, যোগ করবো। তো এবার আসো আমরা এই ঘরগুলোর মানগুলো দ্বারা ফিল আপ করি। শ্রেণীব্যাপ্তি কত থেকে শুরু করবো, ছোট সংখ্যা 35, এই জন্য 35 থেকে আমরা শুরু করবো। আবার বলছিলাম শ্রেণী ব্যবধান জন্য কত ছিল, শ্রেণী ব্যবধান কিন্তু আমি এখানে আগে বের করে দেখাচ্ছিলাম, শ্রেণী ব্যবধান 10 ধরছি, কত ধরছি 10। তাহলে আমার 35 থেকে তুমি যদি 10 বাড়াও, 35 লইয়া বলতে হবে 35 36 37 38 39 40 41 42 43 44, তাহলে এখানে আমার কত হইবে, এখানে 44 বা 44। আচ্ছা, তো এরপরে আবার কত, কয়টা 45 থেকে 54, কয়টা কত 55 থেকে 64, কয়টা কত 65 থেকে 74, কয়টা কত 75 থেকে 84, কয়টা কত 85 থেকে 94। আর এটা হলো আমার মোটের জন্য, এটা হলো আমার মোটের করার জন্য। এবার আসে টেলি, 60 আছে কোন করে, এই যে প্রথম সংখ্যা আমার কত 60, 60 আছে কোন করে, 60 আমার আছে এই যে 55 থেকে 64 এই ঘরে, 70 আছে কোন করে, 70 আমার আছে এই যে এই ঘরে, 40 আছে কোন ঘরে, 40 আছে আমার এই ঘরে, 35 আছে কোন ঘরে, 35 আমার এই ঘরে, 66 আছে কোন ঘরে, 66 66 এই যে এই ঘরে, 70 আছে কোন ঘরে, 70 আছে কিন্তু আমার ওই যে 65 থেকে 74 এর মধ্যেই কিন্তু আমার 70, 80, 80 এই যে 80 হলো আমার 85 থেকে 84 এর মধ্যে আমার 80 বসে, 75, এই 75 তো আবার দেওয়াই আছে 75, 88, তাহলে 88 কি এই যে 85 থেকে 94 এর মধ্যে, তারপর কত 54, 54 আমার এই ঘরে। ঠিক আছে, তো এখন এই যে টেলির যে মান, সেই টেলির যত সংখ্যা, ওটাই মূলত আমার কোনো সংখ্যা। এই টেলি আছে কটা, দুইটা, তাহলে এখানে 2, এখানে আছে একটা কাটি 1, একটা কাটি 1, তিনটে কাটি 3, দুইটা কাটি 2, একটা কাটি 1। তো মধ্যমান কিভাবে বের করবো ভালোভাবে শিখে নাও এবং মনে রাখবো এটা, যে মধ্যমান মানে কি, মাঝের মান। কার মধ্যমান, এই যে মূলত শ্রেণী মধ্যমান, এটা কি মূলত শ্রেণী মধ্যমান। আমরা কার মধ্যমান খুঁজবো, শ্রেণী মধ্যমান। এই যে আমার শ্রেণী আছে না, এই যে শ্রেণী দুইটার এই যে মাঝখানে ঠিক কত আছে, মাঝখানটা আমরা কিভাবে বের করি, কোনো কিছু মাঝখান বা মধ্য আছে, সেটা কিভাবে বের করি, আমরা 2 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে এই দুটো যোগ করে, তাহলে আমরা কি করবো 2 দিয়ে ভাগ করবো। তাহলে মধ্যমান কিভাবে বের করবো, 35 যোগ 44 বা 2। তো আমরা এখানে একটা উদাহরণস্বরূপ করাই দেই,
35 যোগ 44 ভাগ 2, এটাই আমার মধ্যমান নির্ণয় সূত্র। এটা এইগুলাকে বলা হয় নিম্ন সীমা আর এইগুলাকে বলা হয় উচ্চ সীমা। হ্যাঁ, তাহলে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। তার মানে মধ্যমান যদি সূত্র বানাইতে চাও তাহলে তোমরা বলতে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তো এই দুটো আমরা যোগ করি, কত আসে? 4 আর 5 9, 3 আর 7 79 ভাগ 2, এর কত? 40 গুণ 80, তাহলে এখানে 39.5। এইটার মান আমরা পাইলাম কত? 39.5। ঠিক আছে, এরপরটা খেয়াল করো, এরপরটা একই ভাবে করবা, এই যে এটা যোগ করবা, 2 দিয়ে ভাগ দেবা। ঠিক আছে, তাই 2 দিয়ে ভাগ দিলে যেটা পাবা সেটা হলো 49.5। এখন তোমরা বলতে পারো এই যে 49.5 ভাই আপনি কই পেলেন? আমি যোগ করে সরাসরি 2 দিয়ে ভাগ দিচ্ছি। তো এখন বলতে পারো যে এত তাড়াতাড়ি কেমনে করলেন? তো আসলে এটা নিয়মটা কি দেখো, এইখানে যদি শ্রেণী ব্যবধান 10, মানে এখানে শ্রেণী ব্যবধান যদি 10, তাহলে এখানে আমরা 10 10 করেই পারবে। কত করে পারবে? 10 10 করে। এইখানে যখন আমরা গুনছিলাম তখন কিন্তু আমরা লইয়া গুনছিলাম, যে 10 লইয়া গুনছিলাম, এখানে 35 লইয়া গুনছিলাম, 35 36 37 38 39 40 41 42 43 44 44 নাকি। কিন্তু এইখানে লইয়া গুনা যাবে না, এখানে সাইডে গুনতে হইবে। 39 আর 10 কত হইবে? 49। 39 কিন্তু সাইডে গুন 39 বাদ দিয়া 40 41 42 43 44 45 46 47 48 49। ঠিক আছে, এইভাবে 49 আর 10 কত হইবে? 59.5। 59 আর 10 কত? 69.5। 69 আর এই কত? 10 79.5 আর 10 কত হইল? 89. তো এবার আসো, পরে আমার এ পাই এক্স চাই, তার মানে কি এ পাই দিয়ে আর এক্স আই কি করতে হবে? গুণ করতে হবে। কোন ঘর? এই যে এই দুইটা ঘর গুণ করতে হবে, এই ঘর এবং এই ঘর আমরা কি করবো? গুণ করে নামাবো। 5 দুগুণ 10 এর শূন্য, হাতে কত? 1। 9 দুগুণ 18 আর 1 19 এর 9, হাতে কত? 1। 3 দুগুণ 6 আর 1 7, 1 গা পর দশমিক, 1 গা পর দশমিক বসাইলাম। আবার 5 1 কে 5 দশমিক, 9 1 কে 9, 4 1 কে 4, 1 দিয়ে গুণ করলে তো 59.5 1 59.5 হইবে। 3 দিয়ে গুণ করো, 3 পাতা 15 5, হাতে কত? 1। 3 নং 27 7, হাতে কত? 2। 3 6 18 19 20, 5 দুগুণ 10 এর শূন্য, হাতে কত? 1। 9 দুগুণ 18 আর 1 19 এর 9, হাতে কত? 1। 7 দুগুণ 14 আর কত? এখানে 15। এখানে 89.5 কে 89.5 হইবে। মানে এগুলো সব যোগ করে এখানে নামাবা। 5 5 10 আর 15 আর 20 এর শূন্য, হাতে কত? হাতে হইলো আমার 2। দশমিক কোথায়? দশমিক নামাই দিলাম। এবার আসো, হাতে 2 আছে না? 9 9 18, 18 2 20, 20 আর 27, 27 আর 9, 27 আর 9 36, 36 আর 9 36 আর 9, 36 আর 40 45, 45 আর 9 35 50 54, 54 কত? এখানে আমার 4, হাতে কত? 5। হ্যাঁ, তো এখানে 5 আর 10 আসতো 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 7 34 এর 4, হাতে কত? 3, 3 আর 1 4, 4 আর 2 6, তাহলে এখানে 644 হবে। কত হবে? 644। তো এবার আসো আমরা মধ্যকে এই মানগুলো বসাই দেই, তাহলে আমরা সব মানেই মোটামুটি পাই। সামেশন এফ এক্স এর মান কত? এই যে 644, 644.0 দিলে হইবে, না দিলে সমস্যা নাই। আর এইখানে এন এর মানটা কি? এন হলো মোট গণসংখ্যা, এই যে গণসংখ্যা আছে না, এগুলো হলো মোট করবো। মোট মানে কি? এগুলো যোগ করবো। যোগ করলে কত হবে? এখানে 10 হবে। কেন 10 হবে? কারণ এখানে 10 জন স্টুডেন্টের কথা বলা হয়েছে, এই জন্য এন এর মান 10 হবে। তো 20 জন বলে, তাহলে এখানে এন এর মান কত হবে? অবশ্যই 20 হবে। এগুলো তারপর তোমরা যোগ করে চেক করে নেবা। তো এটাকে আমরা 10 দিয়ে ভাগ দেই, 10 দিয়ে ভাগ দিলে দশমিকটি একবার পিছনে চলে আসবে। তাহলে এইবার কত? 64.4। আর তোমরা ক্যালকুলেশন করে নেবা, কোনো সমস্যা হবে না আশা করি। এইটাই তোমার অ্যান্সার। এইটা গেল আমার কি সারণীয়তে গড় অথবা সাধারণ গড়, আর কি সাধারণ গড়, অথবা এটাকে আমরা বলি আর একটা গাণিতিক গড়। ঠিক আছে, এটা কি গাণিতিক গড়। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে যাই, সংক্ষিপ্ত গড়। তো আমরা যেটাই বের করি না কেন, আমার আগে সূত্র জানা লাগবে। আগে কি জানা লাগবে? সূত্র, সংক্ষিপ্ত গড়। 5 নাম্বার আমার অঙ্ক ছিল কি? সংক্ষিপ্ত গড়। সংক্ষিপ্ত গড়, তো সংক্ষিপ্ত গড়ের সূত্র কি দেখি। সংক্ষিপ্ত গড়ের সূত্র a প্লাস সামেশন a পাই ইউআই ভাগ হলো n ইনটু এখানে এইচ। তো এবার আমরা সূত্র পারলাম। ঠিক আছে, তো সূত্রের মধ্যে যে পরিচয়গুলো, এই পরিচয়গুলো থেকে আমার মনে সবগুলো আসবে। তো এবার আসো সংক্ষিপ্ত গড়ের সারণী। আমরা কি করবো? এখানে সংক্ষিপ্ত গড়ের সারণী, সংক্ষিপ্ত
গড়ের সারণী। আমরা এখানে সারণী নেব, কটা নেব? ওই যে পিছনে করলাম যে 6টা। হ্যাঁ, তাহলে আমরা ওইরকম 6টা, নাম লেখাতে নেব একটা, মোট লেখাতে নেব একটা, মোট কটা? 8টা গড় করবো। 1 2 3 4 এবার আসো, আমি বলছিলাম কি যে ছক তৈরি করতে গেলে আমার দুটো ঘর লাগবে, সেটা কি কি? শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। কি কি? শ্রেণীব্যক্তি, শ্রেণীব্যক্তি আর হলো গণসংখ্যা। শ্রেণীব্যক্তি তো আমি এখানে ধরে নেবো, দেখো কত সর্বনিম্ন সংখ্যা কত? 35। আমরা শ্রেণী ব্যবধান কত ধরবো? 10 ধরবো। তাহলে 35 লইয়া গুনলে আমার এখানে কত হবে? এখানে 35 আর 10 45, এক কমবে, তাহলে এখানে কত হবে? 44। তারপর এটা 45 থেকে হবে 54, 55 থেকে হবে কত এখানে? তাহলে কত হবে বলো? 64। তারপর এটা 65 থেকে কত হবে? এখানে 74 অবশ্যই। 75 থেকে কত হবে? এখানে 84। কটা 85 থেকে কত হবে? এখানে 94। আর এখানে আর বেশি লাগবে না, কারণ সর্বোচ্চ হাইয়েস্ট নাম্বার 88। তো এবার খেয়াল করি গণসংখ্যা লাগবে, তো গণসংখ্যা তো আমার এখানে নাই, এখানে গণসংখ্যা আছে? দেওয়া নাই। তাহলে এই গণসংখ্যা বের করতে না, আবার সেই টেলি করতে হবে। ঠিক আছে, টেলি করলাম। তারপর এখানে গণসংখ্যা, গণসংখ্যা। ঠিক আছে। আর যদি তোমার মনে করো এইটা নাই, বরং ছক দেওয়া আছে, ছকে তো গণসংখ্যা দেওয়া থাকবে, তাহলে আর টেলি লাগবে না। তো এবার টেলি আমরা মানগুলো বসাই। 60 60 কোন করে? 60 হলো আমার এই যে এই ঘরে। 70 70 কোন করে? 70 আমার এই ঘরে। 40 কোন করে? 40 হলো আমার এই ঘরে। তারপর 35 কোন করে? 35 এই ঘরে। 66 কোন করে? 66 আমার এই ঘরে। হ্যাঁ, তারপর 70 কোন করে? 70 আমার এই ঘরে। 80 কোন করে? 80 হলো আমার এই ঘরে। 75 কোন করে? 75 আমার এই ঘরে। 88 কোন করে? 88 হলো আমার এই ঘরে। 54 কোন করে? 54 হলো আমার এই ঘরে। কত? 2 কাঠি, একটা কাঠি, একটা, তিনটে কাঠি, দুইটা কাঠি, একটা কাঠি, সোনার কাঠি, রূপার কাঠির মতো কোনটা? তো গেল গণসংখ্যা। তো এখন বাকি ঘরগুলা কি হইবে? এটা একটা ঝামেলা। তো এবার সেই সমস্যাগুলো আমরা দেখবো সূত্র থেকে। তো এইখানে এ কি? এই যে আমরা এর পরিচয় দিয়েছিলাম এইখানে, এই যে এই দেখো, এই জন্য আমি এগুলা মুছি নাই। যে ঘরে বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমান। তাহলে আগে আমার বিচ্যুতি তো একটা ঘর লাগবে। বিচ্যুতি মানে ইউআই। বিচ্যুতি মানে কি? ইউআই। তাহলে আমরা এখানে বিচ্যুতির ঘরটা আগে নেই। বিচ্যুতি, বিচ্যুতি আমার কি? ইউআই। ঠিক আছে। আচ্ছা, গেল বিচ্যুতি। এখন এই যে এর পরিচয়, যে ঘরে বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমান। তাহলে মধ্যমান মানে কি? এক্সাই না? তাহলে মধ্যমানের আমার একটা ঘর নিতে হবে। কি করতে হবে? মধ্যমানের একটা আমরা ঘর নেব, কারণ এই মধ্যমানের ঘরটার উপরেই এর মানটা নির্ভর করে। তো মধ্যমান হলো আমার এক্সাই, মধ্যমান কি আমার? এক্সাই নিলাম। এখন কথা হইলো এই যে এপাই আর ইউআই, তাহলে আমার এপাই কিন্তু গণসংখ্যা, এপাই কি? গণসংখ্যা, আর ইউআই হলো বিচ্যুতি সংখ্যা। এই দুজন আমার কি করতে হবে? গুণ করতে হবে না? এই জন্য আমার কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে এই দুজন। তাই গুণ ফলে তো আমার একটা করে নিতে হবে, এ পাই ইন্টু ইউআই। ইন্টু দিলে হইবে, না দিলেও কোনো সমস্যা নেই। বুঝছো? এইভাবে আমরা সবগুলো হিসাব করে নেব, তাহলে আর কোনো ভুল হবে না, মনে রাখার কষ্ট থাকবে না। ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো, এই যে আমার গণসংখ্যা গেল। বিচ্যুতি, বিচ্যুতি আমার বলছিলাম কি এখানে, যে যে ঘরে বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমান। তাহলে এখানে অবশ্যই কোনো একটা ঘরে বিচ্যুতি শূন্য ধরতে হবে। এটা কোন ঘরে আমরা বিচ্যুতি শূন্য ধরবো? সাধারণত মাঝে যে ঘরটা থাকবে, আমরা যদি হিসাব করি মাঝে কিন্তু আমার এখানে এই দুইটা রইলো, দেখো নিচে দুইটা, উপরে দুইটা, মাঝে এই দুইটা হয়েছে না? এই দুইটার মধ্যে আবার যেইখানে গণসংখ্যা বেশি সেই বরাবর বিচ্যুতি শূন্য ধরবো। যেখানে গণসংখ্যা বেশি সেখানে বিচ্যুতি শূন্য ধরবো। তবে হ্যাঁ, তোমরা এইখানে বিচ্যুতি শূন্য ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা বিচ্যুতি শূন্য ধরবো। উপরে গেলে -1, -2, -3, এটা মনে রাখবা, এটাই সিস্টেম এখানে। আর নিচে গেলে +1 +2 +3, 1 2 3। তো এখানে মধ্যমান আবার কেমনে জানি বের করতে হয়, আমি আবার মনে করাই দেই। এই মধ্যমান বলতে শ্রেণী মধ্যমান। মধ্যমান বলতে কি? শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান মানে কি? এই যে আমার শ্রেণী আছে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেবা। এই যে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে তুমি এখানে পাবা হইলো 39.5। এবার তুমি কি করবা? যেহেতু শ্রেণী ব্যবধান 10, তাহলে আমরা এখানে 10 10 করে বাড়াই দিব, তাহলে আমার সময় বাঁচবে। তাহলে এখানে কত হবে? 39 আর 10 49.5, তারপর হলো 59.5,
তারপর হলো 69.5, এটা গেল 79.5, 89.5। তারপর কত এখানে, ওইটা লাগবে না, সরি, এটা একটু বলে লেখা হয়ে গেছে। হ্যাঁ, এটা বিস্তৃতি নাই, কারণ এখানে তো আমার শ্রেণী তো নাই, এখানে এটা হলো মোটের জন্য বানিয়েছিলাম। এ বাই এবং ইউ বাই কি করতে হবে আমার এখন, গুণ করতে হবে। এ বাই গড় করি এই যে এইটা, আর ইউ বাই গড় করে এইটা। হ্যাঁ, তবে এখন তোমাদের একটা কথা বলে দেই, না বললে আবার তোমরা কনফিউশনের মধ্যে পড়বা। সেটা কি, ধরো অনেকে বিস্তৃতি লাগছে এই পাশে, মধ্যমান লাগছে এই পাশে, হ্যাঁ, তাহলে সেটা কি হইবে না হইবে না, সেটা হইবে। এখানে আগে বড় কোনো ব্যাপার না, ঠিক আছে, তোমার মানগুলো থাকলেই হয়েছে। তো এবার সে পাই এবার গুণ করি, মাইনাস আছে মাইনাস আগে দিয়ে লোক, 3 দুগুণ কত 6, মাইনাস আছে মাইনাস দিয়ে লোক, 2 একে কত 2, মাইনাস আছে মাইনাস দিয়ে নিলাম, 1 একে কত 1, 0 গুণ 3 0, 2 একে 2, 2 একে 2। এখন হলো পাইলাম তো এইটা, এখন এই যে এন আছে না, এন এন কই পামু, এন হলো মোট গণ সংখ্যা, এই যে আমার গণ সংখ্যা আছে না, এটা মোট করবা মানে যোগ করবা, যোগ করলে কত হইবে, এগুলো যোগ করলে তোমার কিন্তু কত হইবে, যেহেতু 10 জন স্টুডেন্ট এদিকে 10 হইবে। এই যে সামেশন, সামেশন তো এখনো করি নাই, সামেশন এ পাই ওয়াই, এ পাই ওয়াই বেশি, কিন্তু এগুলো সাম করবো না, যোগ করতে হইবে। তাহলে এইগুলো আমার সবগুলো কি করতে হবে, এখানে আমার যোগ করতে হইবে, সেটার নাম হইবে সাম এ পাই ইউআই। তাহলে এইগুলো সব ক্যালকুলেটর তোমরা উঠিয়ে যোগ করবা, -6 -2 -1 +0 +2 +2 এরকম উঠাবা, তাহলে তুমি আনসার পেয়ে যাবা। আর আমি যেটা করব, দেখো এগুলো আমি যদি যোগ করি, 6 আর 3 9, 9 আর 1 সরি 6 আর 2 8 আর 1 9, -9, আর দিয়ে কত হয় 2 আর 2 4, -9 +4, একটা যোগ একটা বিয়োগ হলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে -9 +4 মানে 9 থেকে 4 বিয়োগ দিলে কত হয় 5 হয়। কিন্তু কথা হলো এখানে তো -9 হয়েছে, কি হয়েছে এখানে, এখানে হচ্ছে -9 আর এখানে হচ্ছে কত +4। তাহলে আমরা 9 একটা যোগ একটা বিয়োগ কি করবো, বিয়োগ করবো। বড় কেটা, বড় হলো 9, 9 এর কিন্তু বিয়োগ, এজন্য একটা বিয়োগ দেবো, বুঝতে পারছো। আর না যদি সমস্যা হয় তোমরা ক্যালকুলেটর সব গণহারে যোগ বিয়োগ দিয়ে উঠাবা, তাইলে এইগুলা ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো আমরা সূত্র যেহেতু লিখছি, আমরা এখন এখানে মানগুলো বসাই দিই। এর মান কি, বিচ্যুতি যে ঘরে শূন্য, দেখো এই যে পরিচয়গুলো ভালো করে দেখো, যে যে ঘরে বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমান। এই আমার বিচ্যুতি শূন্য কি, এই যে এই ঘরে না, এই ঘরে মধ্যমান কই, মধ্যমান তো এই যে দেখছো, তাহলে এইটা হলো আমার কার মান, এইটা হলো আমার এর মান, কার মান এর মান, ঠিক আছে। আমি একটু ইন্ডিকেট করে দিলাম, যে ঘরে বিচ্যুতি শূন্য সেই ঘরের মধ্যমানটা হলো আমার এ। অনেকের ক্ষেত্রে এই যে এই পাশে হইতে পারে, কোনো সমস্যা নাই, ওইগুলা নিয়ে টেনশন করবা না। মধ্যমান কত তাহলে যোগ, এই যোগ এই যোগ দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি একটু আগে লিখি, তাহলে তোমাদের বলতে সুবিধা হয়। এটা হলো 69.5, এই যোগ বরাবর যোগ দিলাম, এই সামেশন এ পাই ইউআই সেটা মান কত -5, ঠিক আছে। আমি একটু বড় করে লিখি, আর এন হলো কি, এন হলো মোট গণ সংখ্যা কত 10, ঠিক আছে, গুণ হইবে এই। এবার খেয়াল করি এইচ এর মান কি, এইচ শ্রেণী ব্যবধান, এইচ কি শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত, এই যে 35 থেকে 34 হয়েছে, তার মানে অবশ্যই শ্রেণী ব্যবধান কত 10, তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধান 10 নিলাম। এখন তোমরা এগুলা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার সময় অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেবা, ঠিক আছে, তাহলে আর কোনো ভুল আসবে না ইনশাআল্লাহ। তোমরা কারেক্ট আনসার একসাথেই পেয়ে যাবা। তো আমি যদি এখানে করতে পারি, সেই জন্য এখানে মূলত দেখো যে 69.5 দুইটা তিনটা পরপর আসে, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, প্লাস মাইনাস 5/10 গুণ 10, তাহলে এই 10 এই 10 কাটাকাটি, কারণ একটা সংখ্যার উপরে থাকে তার নিচে এক থাকে, উপরে নিচে সবসময় কাটাকাটি করতে হয়। তাহলে কত হয় 59.5 বিয়োগ 5, 59.5 বিয়োগ 5, তাহলে কত দাঁড়ায় 54.5। এটি আমার সংক্ষিপ্ত করের অ্যান্সার, বুঝছো, আশা করি কোনো সমস্যা নাই। তারপর যদি কারো সমস্যা হয় তো নক দিও। আচ্ছা, তো আমরা পরের প্রশ্নে যাই, সংক্ষিপ্ত কর গেল, এখন আমরা হচ্ছে কি মধ্যক এবং প্রচুরক। তো এইরকম তথ্য দিয়ে তোমাকে বলতে পারে সারণী হতে মধ্যক নির্ণয় করো, কি সারণী হতে মধ্যক নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, সারণী হতে মধ্যক নির্ণয়। সারণী হতে মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব। তো আগে তো আমার সারণী লাগবে, ওই যে বলছিলাম ক টাকা লাগবে, 6 টাকা লাগবে। যদি তোমার মনে করো ওই যে গণসংখ্যা নির্ভর সারণী চায় নাই, পরিসর সংখ্যা কিছুই চায় নাই, তোমাকে ধরো 6 নাম্বার প্রশ্নে বলে সারণী হতে মধ্যক দিবে, তাহলে অবশ্যই তোমার এরকম সারণী করতে গেলে আগে পরিসর
এবং শ্রেণী সংখ্যা বের করার পরে তারপর এখানে তোমার শ্রেণী সংখ্যা 6টা হবে, এখানে তুমি 6টা গণ নেবে। আমি এখানে 6টা গণ নেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর ওই যে নাম লেখার জন্য উপরে যে নাম লিখি আমরা শ্রেণীভুক্ত গণসংখ্যা, ওটার জন্য একটা, মোট লেখার জন্য একটা, মোট তাহলে আরো 2টা বাড়লো, 7টা, এই 8টা। এবার আসো আমরা এগুলো যোগ করে দেই। তো কি কি নেবো, আমি বলছিলাম আগে যে ছক তৈরি করতে গেলে আমার দুটো জিনিস লাগবে, সেটা কি কি? শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। তো আমরা তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি নেই, শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। তো গণসংখ্যাতে নেব, সেটা তো আমার তো এখানে নাই। যদি আমার গণসংখ্যা নির্ভরশীল সারণী করা আগে থাকে, সেই আগের সারণী থেকে, মানে তোমার তো সৃজনশীল আসবে, সৃজনশীলে তো তোমার অঙ্কগুলো একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে। তো তখন যদি তোমার সারণী করা থাকে গণসংখ্যা নির্ভরশীল সারণী, তখন তুমি সেইখান থেকে গণসংখ্যা মানগুলো আনবা, তাহলে আর টেলি লাগবে না। কিন্তু এখন আমার এই ক্ষেত্রে কিন্তু গণসংখ্যা যেহেতু নাই, এই জন্য আমার টেলি আনা লাগবে, কিছু করার নাই, টেলি এখানে গণসংখ্যা, ঠিক আছে। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমার আরো একটা ঘর লাগবে, সেই ঘরটা কি সেটা আমি বলবো না এখন, সেটা আমরা সূত্র দেখে বুঝবো যে আর কি ঘরটা লাগবে। তো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি লিখে নেই, 35 ছোট সংখ্যা কত, 35 থেকে শুরু করবো, 10 ব্যবধান, তাহলে 35 থেকে 44, 48 থেকে কত এখানে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 85 থেকে 84, 85 থেকে 94। তো টেলি। এবার আসে 60 আছে কোন করে, আমরা এখানে আবার সেইগুলা একটু করে নেই, 60 আমার এই যাবে। 70 কোন করে, 70 হলো আমার 70 এই ঘরে, 40 এই ঘরে, 35 এই ঘরে, 66 কোন করে, 66 আমার এই ঘরে, 70 কোন করে, 70 হলো আমার এই ঘরে, 80 কোন করে, 80 হলো আমার এই ঘরে, 75 কোন করে, 75 হলো আমার এই ঘরে, 88 হলো আমার এই ঘরে, 54 হলো আমার এই ঘরে। গণসংখ্যা কত এখানে 2 1 1 3 2 1, মোট করলে 10। এখন এই যে বললাম যে এখানে আর একটা ঘর হইবে, সেই ঘরটা কি, সেটার জন্য আমার আগে এই মধ্যকের সূত্র নির্ণয় করতে হবে। মধ্যকের সূত্র কি, মধ্যক সমান সমান, হ্যাঁ দেখো এখানে এল প্লাস n/2 মাইনাস এফ সি গুণ এইচ বা এফ এন, ঠিক আছে। তো এই আমার গেল সূত্র। তো মধ্যক দিয়ে আমরা নির্ণয় করবো, হ্যাঁ। এখন এগুলো একটু পরিচয়গুলো একটু ভালো করে খেয়াল করি। এল হলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, n/2 মানে গণসংখ্যার অর্ধেক করবো, হ্যাঁ সমস্যা নাই। এফসি, এফসির সংখ্যা কি দেখো ভালো করে, আমি এখানে লিখে দিচ্ছি। এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই যে ক্রমযোজিত গণসংখ্যা, এটার জন্য আমরা একটা কি ঘর লাগবে না, ক্রমযোজিত গণসংখ্যা কি আলাদা একটা ছক আমার এখানে লাগবে, এখানে আমরা নিলাম ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মানে আমার সূত্রে যদি বলে দিচ্ছে আমার কয়টা ঘর লাগবে এবং সেখানে কি কি লাগবে। আর এস কি, এস হলো আমার শ্রেণী ব্যবধান, কত থেকে কত, এত সমস্যা নেই, এত আমার আছেই। এফএম হলো কি মধ্যক শ্রেণী, দেখো এখানে আমি লিখে দিচ্ছি, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফএম কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যার ঘর তো আছে না, এখান থেকে আমি খুঁজে নিতে পারবো। তো এবার প্রমিত গণসংখ্যা কিভাবে বের করবা, সেটা তোমরা অনেকেই পারো অনেকেই পারো না, যার কাছে কনফিউশন লাগে সেও তারপর আবার বলবো আবার একটু দেখো, এই 2 আছে, এই 2 আগে আমি লিখে নিব প্রমিত গণসংখ্যার ক্ষেত্রে। তারপর এখন কেনাকানি কি করব, যোগ করব, 2 যোগ এই যে 1, এরা কি করতে হবে যোগ করতে হবে, 2 এর 1 কত হবে 3। কেনাকানি কি করতে হবে, কেনাকানি কি করতে হবে যোগ করতে হবে, তাহলে 3 আর 1 কত হবে এখানে 4, 4 আর 3 কত 7, 7 আর 2 কত 9, 9 আর 1 কত এখানে 10, এখানে 10 হলে এখানেও 10 হইতে হবে। বুঝছো, এখানে যদি 10, এখানে কি হইবে 10 হইবে। যদি না হয় তাহলে বুঝবা তোমরা অবশ্যই প্রমিত গণসংখ্যা কোথাও হিসাবে ভুল আছে। তো গেল আমার প্রমিত গণসংখ্যা সারণী গেল। তো এখন হলো আমার মধ্যকের সূত্র পাইলাম, এখন কত হলো মধ্যকের সূত্র তো পাইলাম, কিন্তু মধ্যকের ঘর কোনটা সেটা কিভাবে বের করবো। তো সেটা বের করতে গেলে আমার আগে এই যে সূত্রে n/2 আছে না, সেটা আগে আমার বের করতে হবে। তো আমরা আগে সেটা বের করে নেই, দেখো সেটা কোন জায়গায় বের করে নেবো, যেহেতু আমার মধ্যক নির্ণয় শেষ আমি এই পাশে বের করি, ঠিক আছে ভালো করে একটু খেয়াল করো। তো n/2 এখানে আমরা কি করব, n/2 আমরা লিখবো এখানে, এখানে n/2 সমান সমান কত হইবে, n এর মান কত 10 ভাগ 2 সমান সমান হলো 5,
তম পদ, 5তম পদ কোন ঘরে আছে কেউ বলতে পারলে রিপ্লাই দিও, ঠিক আছে, রিপ্লাই দিও। আর এখানে আমরা যদি খুঁজি যে 5তম পদ কোন ঘরে, এই ঘরে আছে আমার 0 থেকে 2 পর্যন্ত, এই ঘরে আছে আমার কত 2 মানে 3 ঘরে, এখানে 3 পর্যন্তই আছে, এই ঘরে আছে আমার কত 4 পর্যন্ত, মানে 3 থেকে 4 পর্যন্ত, 4 পর্যন্ত। পরবর্তী যে 5 থেকে যে 7 সেটা আছে আমার এই ঘরে, বুঝতে পারছো? তাহলে এই যে 5তম পদ আমার আছে কোন ঘরে, এই ঘরে, কারণ এই ঘরে আমার 4 পর্যন্ত আছে, 4 এর বেশি নেই, এই ঘরে আমার 7 পর্যন্ত আছে, তাহলে 5 থেকে 7 পর্যন্ত এই ঘরে, 5 থেকে 7 পর্যন্ত এই ঘরে। তাহলে এই ঘরে কত হইব কাও, এই ঘরে অবশ্যই 8 থেকে 9, বুঝতে পারছো? তাহলে আমরা 5তম পদ কোন করে, 5তম পদ হলো আমার এই যে এই ঘরটা, এই ঘরটা, ঠিক আছে। তাহলে এই বদ্ধ শ্রেণী হবে এইটা। এততম পদ এই যে আমার 65 থেকে 74, 65 থেকে 74 শ্রেণীতে, 65 থেকে 74 এত থেকে এত শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী, ঠিক আছে। মধ্যক শ্রেণী কত 65 থেকে, তো এইখানে হলো প্রথমটা হলো মধ্যক শ্রেণী নিম্ন সীমা, পরে হলো মধ্যক শ্রেণী উচ্চ সীমা, এগুলাকে বলা হয় নিম্ন সীমা, এগুলাকে বলা হয় কি উচ্চ সীমা। তো খেয়াল করি আমার এই সূত্রে কি লাগবে এল, সূত্রে কি লাগবে এল এর মান, এল সমান সমান কি মূলত নিম্ন সীমা, কি নিম্ন সীমা। তো নিম্ন সীমা আমার কত 65 গেল এল এর মান, এন বাই 2 তো বের করছি না, এফসি লাগবে, এফসি কি জন্য ছিল, এফসি সমান সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা, এই যে এল আমার মধ্যক শ্রেণী, এটা কি আমার মধ্যক শ্রেণী, ঠিক আছে। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে কি আগেরটা, এই আগের শ্রেণী হলো এইটা, মধ্যক শ্রেণী পূর্ব শ্রেণী ক্রমিত গণসংখ্যা মানে কি এই যে এইটা, ঠিক আছে, এইটা। তাহলে তোমরা এটা মনে রাখবা, এফসি হলো মধ্যক শ্রেণীর উপরেরটা, মধ্যক শ্রেণীর যে ক্রমিত গণসংখ্যা তার উপরেরটা। তাহলে এটা হলো আমার কার মান, এটা হলো আমার এফসি মান, এটা হলো কার মান এফসি মান, ঠিক আছে। তাহলে এফসি ইকুয়াল টু কত দেব আমরা, এফসি ইকুয়াল টু 4। আর এফএম কি, এফএম হলো দেখো এই যে এফএম, এফএমটা কি, এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই হলো আমার মধ্যক শ্রেণী, এই শ্রেণীতে গণসংখ্যা পড়তে কই, গণসংখ্যা তো এই যে এই ঘর, এই যে ঘর, তাহলে এইটাই আমার কার মান, এটাই আমার এফএম এর মান, বুঝতে পারছো? তাহলে এফএম মান কত, এফএম সমান সমান কত, এফএম হলো 3, ঠিক আছে। এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। ওই যে আছে না যে বলে একটা কথা যে ভূত আমার পুত পেতনি আমার ভাই, হ্যাঁ পাশে আসে অমুক ভাই, হ্যাঁ করবি আমার কি, এরকম একটা কথা আছে না। তো এইখানে ব্যাপারটা ওই রকম মনে করবা, এইটার পাশের জন্য হলো এপিএম, আর আমরা বলি কি উপরে আছে আল্লাহ, হ্যাঁ। তো এই গণসংখ্যার বেলা তোমরা একটু মনে রাখবা যে উপরেরটা হইলে আবার এফসি, বুঝতে পারছো? উপরে, উপরে আকাশ, হ্যাঁ আকাশ মনে রাখতে পারো, ঠিক আছে। আর পাশে কি, পাশে বাতাস, আকাশ বাতাস, তোমরা এইভাবেও মনে রাখতে পারো। আর তোমরা যদি ওইভাবে মনে রাখতে পারো সেটা ভালো। তাহলে আমার মূলত এই জিনিসটা ধরিয়া তুমি হিসাব পারবা কি, পাশে বাতাস উপরে আকাশ, ঠিক আছে। তাহলে এফসি, এফসির মান হলো আকাশ, আর এই যে বাতাস হলো কি এফএম। তাহলে এফ এর মান কত 3, এফসির মান কত 4। আচ্ছা, তো আমরা এই মানগুলো বসাই দিই। এল এর মান কত, আমার এল এর মান 65, দেখো এন বাই 2 এর মান কত পাইছি 5, ব্র্যাকেট দেই 5 বিয়োগ এফসির মান কত পাইছি, দেখো এই যে এফসির মান কত 4, 5 বিয়োগ 4 গুণ এই, এটা কত শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কত, এটা কি লিখছি, এটা লেখি নাই, শ্রেণী ব্যবধান এই সমান সমান শ্রেণী ব্যবধান কত, এইখান থেকে এখানে কত পারছে অবশ্যই 10, আবার 9 বলো না কেউ, হ্যাঁ কারণ এটা লইয়া গুণ তো হইবে, এই সমান তাহলে কত এইখানে 10। তাহলে এখানে আমার এই যে পাঁচটা ভালো করে লিখি, এই তোমার 10, এফ এম মান কত, এফ এম মান হলো আমার 3, এই যে 3, তোমার ক্যালকুলেটরে একসাথে উঠাবা এরকম, একবারে এইরকম উঠে যাবা অ্যান্সার পেয়ে যাবে। তা আমি এখানে একসাথে করব না, আমি এখানে পার্ট বাই পার্ট করব, এখানে 1 গুণ 10/3, তাহলে কত এখানে 65 যোগ 3 3 9, 3.33 আসবে, তাহলে কত হবে এখানে 68.33, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি তোমাদের মধ্যকে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যদি তোমার ওই টেবিল দেওয়া থাকে খালি তখন খালি টেলি রইবে না, আর বাকি সব একই, ঠিক আছে। এই যে মধ্যক নির্ণয় এখানে প্রশ্ন অবশ্যই আসবে, হ্যাঁ যে তোমার সারণী হাতে মধ্যক নির্ণয় করে এরকম দিয়ে বলতে পারে, টেবিল দিয়ে বলতে পারে যে মধ্যক নির্ণয় করো, তখন আমার টেলির ঘর কিন্তু আমার আসবে না, টেবিল দেওয়া থাকলে টেলির ঘর আসবে না, ঠিক আছে। বাকি সব এই একই নিয়মে আমার কি করতে হবে, করতে হবে।
বুঝতে পারছো? আর ওই যে এখানে তোমরা এটা তোমরা চাইলে ওইভাবে মনে করতে পারো যে এফএম কি মধ্যক শ্রেণী গণসংখ্যা, আর এফসি কি মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমোত্তরিত গণসংখ্যা। আর যদি ওইভাবে যদি কথাটা মনে না থাকে, হ্যাঁ, পাশে হলো আকাশ, উপরে হলো সরি পাশে হলো বাতাস, উপরে হলো আকাশ, ঠিক আছে? এখানে এফএম, এফএম হলো কি বাতাস, আকাশ হলো এফসি, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো, এগুলো আপনি খাতায় লিখো না, আবার খাতায় লাগলে কিন্তু আবার স্যারে তোমার বিরক্ত হয়ে কি করতে পারে, আহ উল্টাপাল্টা মার্ক দিয়ে বসতে পারে, ঠিক আছে? তখন আর এক ঝামেলা। আচ্ছা যাই হোক, তো আমাদের আশা করি এখানে কোনো তোমাদের মধ্যে সমস্যা নেই। এবার আমরা প্রতিরোধ করি। তো প্রতিরোধ নির্ণয় পরেরটা হলো আমার কি 7 নম্বর হলো প্রতিরোধ নির্ণয়। প্রতিরোধ, আচ্ছা প্রতিরোধ যে আমরা নির্ণয় করবো, তো সেখানে আমার কি হাতে প্রতিরোধ, সারণী হাতে, এটা কি সারণী হাতে, ঠিক আছে? সারণী হাতে, সারণী হাতে যদি না বলে তাহলে কিন্তু আমাদের নরমাল প্রতিরোধের মতোই করতে হইবে। নরমাল প্রতিরোধটা কিভাবে, ওই যে উপাত্তগুলোর মধ্যে ধরো এখানে 40 40 না, কোন সংখ্যাটা বেশি বার ছিল, 70, এই যে 70 সংখ্যাটি কয়বার আছে, দুইবার করে আছে, হ্যাঁ? উপাত্তের মধ্যে 70 সংখ্যাটা সর্বাধিক দুইবার আছে, প্রতিরোধ হবে 2। আর যখন বলবো সারণী হতে, তার মানে বলতে হবে যে এখানে টেবিল তৈরি করে নিতে হবে, অথবা প্রশ্নে আবার টেবিল দেওয়া থাকতে পারে, টেবিলে গণসংখ্যা এবং শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে, সেইখান থেকে তুমি কি করবা, প্রতিরোধ নির্ণয় করবে, একই নিয়ম। তো এবার আসো আমরা সেটা করে নেই। তাহলে আমার এখানে গলা করা অবশ্যই ফরাক, কিভাবে বললাম, ওই যে পরিসর বের করবা, হ্যাঁ, যদি যদি মনে করো খ নাম্বারে ক নাম্বার ধরো এখানে ক নাম্বার যদি বলে কেন্দ্রীয় পূর্ণতা কাকে বলে, ঠিক আছে? খ নাম্বার যদি বলে যে সারণী হতে পরিসর নির্ণয় করো, তাহলে তোমার তো শ্রেণী তোমার ই তো নাই, পরিসর নাই, শ্রেণী সংখ্যা নাই, তাহলে সেদিন আগে বের করে তারপর তোমার এখানে কি করতে হবে, এখানে কটা ঘর লাগবে সেটা বুঝবা। তো এখন আমরা যদি পড়া আছে, সেখানে আমি পাইলাম কটা, এখানে 6টা ঘর লাগবে, কটা ঘর, 6টা। আর নাম লেখার জন্য একটা, মুখ লেখার জন্য একটা, কটা হয়েছে তাহলে টোটাল 8টা। 1 2 2 3 4 5 6 7, 8টা ঘর নিলাম। তাহলে আমি আগেই বলছিলাম যে আমার এখানে কি কি লাগবে, সেই জিনিসগুলো বলতে হলে আমার আগে সূত্র জানতে হবে, প্রতিরোধের সূত্র কি। তো আমরা প্রতিরোধের সূত্র আমরা এখানে সাইডে এখানেই প্রতিরোধ, প্রতিরোধ, ঠিক আছে? তো এখানে প্রতিরোধের সূত্র, প্রতিরোধ সমান সমান, আচ্ছা এটা আমরা একটু নিচে লিখি, প্রতিরোধ সমান সমান L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে? এল আমার সূত্র। তো এবার সূত্র হলো এল কি, প্রতিরোধ শ্রেণী নিম্ন সীমা, তো সেটা আমরা পাবো আনে। তো F1 কি, এটা একটু দেখি পরিচয়। F1 এর পরিচয় হলো প্রতিরোধ শ্রেণী গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণী গণসংখ্যা, আমি এটা বলছিলাম, তো এটা অনেক বড় কথা, তো এই জন্য আমি এখানে লিখলাম না। F1 কি, প্রতিরোধ শ্রেণীর যে গণসংখ্যা সেটা মাইনাস তার আগের শ্রেণী গণসংখ্যা, আর F2 কি, প্রতিরোধ শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণী গণসংখ্যা। তো সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখাইতেছি, দেখো। তাহলে আমার গণসংখ্যা কত লাগবে, এগুলো জন্য কি গণসংখ্যা লাগবে, আর এল হলো নিম্ন সীমা মানে শ্রেণীব্যাপ্তি নিম্ন সীমা, আর এই ছিল শ্রেণী ব্যবধান। তার মানে আমার এখানে দুইটা ঘর লাগবে, কটা ঘর লাগবে টোটালি, দুইটা ঘর, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই লাগবে। তো যেহেতু আমার এখানে গণসংখ্যার মান নাই, আমার এইখান থেকে খুঁজে বের করতে হবে, এই জন্য আমরা একটা এক্সট্রা টেলি নেব, কি নেব, এক্সট্রা টেলি নেব, তারপর আমরা গণসংখ্যাটা পাবো, ঠিক আছে? তাই এটা শ্রেণীব্যাপ্তি টেলি, ঠিক আছে? শ্রেণীব্যাপ্তি কত ছিল আমার এখানে, সরি 34, 34 না 35 থেকে, 35 থেকে এখানে 44, 45 থেকে 54, 55 থেকে এখানে 64, 65 থেকে 74, 77 থেকে 84, 85 থেকে এখানে 94, সর্বোচ্চ কত 88, 88 ঘন্টা আমার কিন্তু এখানে আছে। টেলি একটা একটা দাও, 60, 60 আছে কোন করে, 60 অবশ্যই আমার এই ঘরে, 70 কোন করে, 70 হলো আমার এই ঘরে, 40 কোন করে, 40 হলো আমার এই ঘরে, 35 এই ঘরে, 66 কোন করে, 66 হলো আমার এই ঘরে, 70 কোন করে, 70 হলো আমার এই ঘরে,
হ্যাঁ 80 কোন ঘরে, 80 হলো আমার এই ঘরে। তারপর হলো কত 75, 75 কোন ঘরে, 75 হলো আমার এই ঘরে। 88 আর 54, 88, 88 হচ্ছে আমার এই ঘরে আর 54 হচ্ছে আমার এই ঘরে। তাই দুইটা কাটি 2, একটা কাটি 1, একটা কাটি 1, তিনটা কাটি 3, 2, 1। এখানে n সমান কত হবে, n সমান 10। ঠিক আছে, এখন খেয়াল করো ভালো করে, প্রচুরকের ক্ষেত্রে ভালো করে মাথা রাখবা যে প্রচুরবার আছে এইগুলোর মধ্যে প্রচুরবার সংখ্যা কত, 3 না? তাহলে আমার প্রচুরক চিহ্ন হলো এইটা, এইটা হলো আমার প্রচুরক চিহ্ন এইটা। ঠিক আছে, এইটা। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি গণ সংখ্যায় সর্বাধিক 3 আছে এত শ্রেণীতে, সেই কথাটা আমরা একটু লিখবো এখানে। গণসংখ্যা সর্বাধিক 3 আছে, গণসংখ্যায় সর্বাধিক, দেখো এগুলোর মধ্যে বড় সংখ্যা তো অবশ্যই 3, আর 3 আছে কোন শ্রেণীতে, এই যে শ্রেণীতে 65 থেকে 74, 65 থেকে 74 শ্রেণীতে গণসংখ্যায় সর্বাধিক 3 আছে কত, 65 থেকে 74 শ্রেণীতে। ঠিক আছে, সুতরাং প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত, 65 থেকে 74। ঠিক আছে, তো এর কি, এর হলো প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, নিম্ন সীমা কত, এই যে 65 দিলাম, 65 এই যোগ বরাবর যোগ দিলাম। F1, F1 কি সেটা একটু বের করতে হবে সাইডে, আমরা একটু এখানে সাইডে লাভ করে দিই, আমার এখানে করা শেষ, আমি এখানে সাইডে একটু লাভ করে বের করে নেই যে F1 রাখি। F1 ইকুয়াল টু, তাহলে এখানে এল কি, এল এর নিম্ন সীমা, নিম্ন সীমা কত, এখানে 65। F1 ইকুয়াল টু কত হয়, তোমরা এই লাভটা করবা ডান পাশে, খাতার ডান পাশে করলে হইবে, খাতার উপরে করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, উপরে করো বা সাইডে করো, ডান পাশে করবা বাম পাশে করবা না। এবার আসো F1, এবার হলো প্রচুরক শ্রেণী গণসংখ্যা, এই যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত, 3 না, 3 মাইনাস তার আগের শ্রেণী গণসংখ্যা, আগের শ্রেণী কোনটা, এই যে 1 না, এটা বিয়োগ করতে হবে, তাহলে কত হলো এখানে 2। বুঝতে পারছো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত হলো আমার এখানে 3 বিয়োগ 1 মানে 2। আর F2 কি, F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত এখানে 2, তাহলে কত হলো এখানে 1। ঠিক আছে, বুঝছো, আশা করি সমস্যা নাই। এখন খেয়াল করো এই প্রশ্নটাই, ধরো এইখানে 3 না হইয়া এইখানে হইলো 1, এইখানে হইলো 3, তখন তুমি কিভাবে বের করবা, তখন হলো এই 10 এটা দেবা না, এটা দিলে কিন্তু ঝামেলায় পড়বা, কারণ তখন হলো F1 কে বের করবা 3 বিয়োগ 2 মানে প্রত্যেক শ্রেণী গণসংখ্যা মানে তার আগে শ্রেণী গণসংখ্যা, তখন বের করবা 3 বিয়োগ 2 মানে 1। আর এইখানে কিন্তু প্রত্যেক শ্রেণী গণসংখ্যা F2 মান, প্রত্যেক শ্রেণী গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণী গণসংখ্যা, তাহলে 3 বিয়োগ এখানে আছে কিছু আছে নাইলে তাহলে 0 ধরবে, 3 বিয়োগ 0 হবে এখানে কত হবে, তখন 3 বিয়োগ 0 তাহলে কত হবে এখানে 3 হবে। বুঝতে পারছো, আশা করি তাহলে এখানে তোমার যেখানেই থাকুক না কেন সংখ্যা, সে বড় সংখ্যাটা আমার খুঁজে বের করতে হবে, গণসংখ্যা সর্বাধিক কোন জায়গায় আছে, সেটা হবে আমার প্রচুরক শ্রেণী। তারপর F1 কিভাবে বের করবা, সেই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। F2 কিভাবে বের করবা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। তাইলে আমরা এখানে এখন মানগুলো বসাই দিই, এই ছিল শ্রেণী ব্যবধান, এটা খুবই সহজ। শ্রেণী ব্যবধান কত, এই যে 35 থেকে 34 কত, শ্রেণী ব্যবধান 10, আর মানগুলো বসাই দাও। F1 এর মান কত 2, F2 মান F1 কত 2 যোগ এখানে F1 এর মান কত 1 কিন্তু এই শ্রেণী ব্যবধান কত 10, এটা তোমরা ক্যালকুলেশন এইরকমই উড়ে দেবা, তাহলে তোমরা आंसर সরাসরি পাইয়ে দেবা। তো আমি এখানে এরকম উঠাবো না, আমি এখানে অঙ্ক করি 2/3 গুণে 10। ঠিক আছে, তাহলে কত হলে 65 যোগ, তাহলে কত হবে 10 দুগুণ কত হবে এখানে 20, কারণ একটা সংখ্যা উপরে নিচে কত 1, নিচে তাই 3। ঠিক আছে, 65 প্লাস কত হবে এখানে 3 6 18 6 পয়েন্ট কত হবে এখানে 2 0 20 3 6 18 6 7 এরকম আসবে, তাহলে 35 কত হবে 71.67, এটাই আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন শোনো আমি একটা কথা বলি আবার, যে এখানে তোমরা এইভাবে করতে যাবে না, কারণ এইগুলো হলো সমাধান, তো মানে কি বলা হয় সরল, তো সরল হলো বদমাস টাইপের, বদমাস এইখানে বলছি যে তুমি এইখানে পারবে একরকম কিন্তু উত্তর হয়ে যাবে দেখো আরেক রকম, এই জন্য তোমরা এখানে ক্যালকুলেট করার চেষ্টা করবা, এই যেভাবে আছে সেভাবে উঠাবা, তাইলে এই আর না হয়তো তোমার এই যে এটা নামেও বদমাস কামেও বদমাস, তাহলে পরে দেখো অ্যান্সার মিলবে, তখন কিন্তু আবার আফসোস করে কিন্তু দিক খুঁজে পাবা না। ঠিক আছে, তো বদমাস এই কারণে বলা হয় এটাকে, এই যে সরলটাকে, কারণ আমার প্রথমে হলো বন্ড, বন্ধনীর কাজ করতে হয়, দেখো BODMAS, হ্যাঁ বদমাস, বি হলো প্রথমে বন্ড মানে বন্ধনীর কাজ করতে হয়, ও তো হলো অফ, অফ অর্থ র বা এর কাজ করতে হয়, আমরা ছোটবেলা করছি না র বা এর থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। ডিতে হলো ডিভিশন মানে ভাগ, DIVI TION, ডিভিশন মানে কি করতে হয়, ভাগ করতে হয়। মাল্টিপ্লিকেশন মানে গুণ, CATION, মাল্টিপ্লিকেশন মানে কি গুণের কাজ করতে হয়। এতে হলো এডিশন মানে যোগ করতে হয়।
এডিশন মানে কি যোগ করতে হয়, আর এসে সাবস্টিটিউশন মানে বিয়োগ, সাবস্টিটিউশন মানে কি করতে হবে, এখানে বিয়োগ করতে হবে শেষে। তাহলে এই কারণেই এখানে মূলত আগে বন্ধনী আমি দিছি, আগে বন্ধনীর কাজটা করবে ক্যালকুলেটর এরকম দিলে, তারপর সেটার সাথে এই যে ভাগ করবে, কারণ আগে ভাগের কাজ, এই যে মানে আগে বন্ধনীর কাজ, বন্ধনী পরে কিন্তু অপামত না, তারপর কি ভাগের কাজ, ভাগের কাজটা করতে হবে, তারপর এখানে গুণ করবে, গুণের সাথে তারপর এর সাথে যোগ করে দেবে, বুঝছো? তাহলে তোমার ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবা, তাহলে কোনো ধরনের ভুল আসার সম্ভাবনা থাকবে না। আর যারা পারবা তারও কোনো সমস্যা না, তারা এইভাবে করলেও হইবে, ঠিক আছে? তো থ্যাংকস ফর এভরিওয়ান, আজকে আমাদের এই যে পর্যন্ত মোটামুটি মধ্য গড় গড় মধ্যে প্রতিটা হয়েছে। আর টেবিল দেওয়া থাকলে সেটা তো আমরা বললাম যে এই যে এরকম থাকলে, যেমন আমার একটা টেলি ঘর লাগবে এক্সট্রা, আর যদি ছক দেওয়া থাকে তাহলে আমার এক্সট্রা টেলির ঘরটা লাগতেছে না, কারণ টেলি দিয়ে আমরা গণসংখ্যাটা খুঁজে আনি। এখানে আমার বলে দেবে প্রশ্নে যে কি এখানে শ্রেণীব্যক্তি, আর এখানে বলে দেবে কি গণসংখ্যা, ঠিক আছে? এরকম আমার মান দিয়ে দেয়। শ্রেণীব্যক্তি এরকম বলে 10 থেকে মনে করো 19, তারপর 20 থেকে কত 29, ঠিক আছে, 30 থেকে 39, ঠিক আছে, তারপর এখানে 40 থেকে 49, 50 থেকে 59, এরকম দিয়ে দেবে। এখানে ধরো গণসংখ্যা দিয়ে 6, 7, 8, 12, 5 এরকম মান দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, শুধু টেলির ঘরটা বাদ দিয়ে বাকি সব নিয়ম আমার ওই একইভাবে, ওই অবিন্যস্ত উপাত্তকে যেভাবে আমরা বিন্যস্ত করছি সেই বিন্যস্ত করার সূত্র দিয়েই করবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইলো। থ্যাংকস ফর এভরিওয়ান for watching my video. Thanks for everyone for watching my video.